আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সমাসের ওয়ান শট ক্লাসে তোমাদের স্বাগত। সমাসটি তোমাদের অনেক রকম ভয় অনেকের মধ্যে, কিন্তু বিশ্বাস রাখো এই ক্লাসটি করলে সমাসের বেসিক ক্লিয়ার হবে তো হবেই, এবং যে উদাহরণগুলো ক্লাসে রাখা হয়েছে সেই উদাহরণ থেকে হুবহু কমন পাবে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায়, তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন। তোমরা জানো যে আমাদের রাজশাহী উচ্ছ্বাসের পক্ষ থেকে আমাদের এসএসসি ওয়ান শট ক্লাসগুলো চলছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সমাসের ক্লাস। এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাসটি চাও, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য রূপান্তর, উপসর্গ বা প্রকৃতি ও প্রত্যয়, যে ক্লাসটি চাও না কেন সেটি জানাইতে পারো আমাদের কমেন্ট বক্সে। যারা ইউটিউব থেকে ক্লাসটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো দিবে। তাহলে আর দেরি নয়, আমরা শুরু করি একদম বেসিক আলোচনা। তারপরে উদাহরণগুলো আমরা দেখব যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেগুলো দিয়ে আমরা সমাস শিখবো ইনশাল্লাহ। দেখো, সমাস নিয়ে কিছু কথা না বললেই নয়। সমাস আসলে কি, সমাস কেন এত গুরুত্বপূর্ণ? সমাস হলো একটি শব্দ গঠন প্রক্রিয়া। বাংলা ভাষায় বেশ কিছু শব্দ গঠন প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে সমাস অন্যতম। অর্থ সম্বন্ধ মানে অর্থ আছে এরকম এক বা একাধিক পদ যুক্ত হয়ে একটি পদ গঠন করার যে প্রক্রিয়া, তাকেই সমাস বলা হচ্ছে। তাহলে সমাসের সংজ্ঞাটা যদি আমরা একটু ছোট করে লিখি, যে অর্থ সম্বন্ধ গঠন করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? সমাস বলা হচ্ছে। সমাস মানে হলো সংক্ষেপণ বা একপদীকরণ। কি বলা হচ্ছে? সমাস মানে কি? সংক্ষেপণ, মানে অনেকগুলো পদকে সংক্ষেপে একটা পদে রূপান্তর করা, বা একপদীকরণ, অনেকগুলো পদকে এক পদে রূপান্তর করা। সমাস শিখতে গেলে সবার শুরুতে বা সবার প্রথমে তোমাকে যে বিষয়টি জানতে হবে, সমাসের মৌলিক উপাদানগুলো সম্পর্কে তোমার একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। সমাসের মৌলিক উপাদানগুলো কি এবং তাকে কি বলা হয়, আমরা সেটি দেখব। সমাসের মৌলিক উপাদান 5টি, এবং সেই 5টি মৌলিক উপাদানকে একত্রে বলা হয় প্রতীতি। দেখো, একদম বেসিক জায়গায় একটু আমাদের জানা প্রয়োজন, তারপরে আমরা এক্সাম্পলে যাব, আমরা প্রকারভেদে যাব, সবই শিখবো। কিন্তু সেখানে যাওয়ার আগে তোমার যেন ক্লাসটি বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমরা আগে মৌলিক উপাদানগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো একটু খেয়াল করো, বর্তমানে খুবই আলোচিত, খুবই হিট কে বলো তো? এই কেমন আছো? পড়ালেখা করছো তো? আমাদের শিক্ষামন্ত্রী, তাই না? তো শিক্ষামন্ত্রী দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তো একটু খেয়াল করো, তো যদি যদি শিক্ষামন্ত্রী, একটু খেয়াল করো, শিক্ষামন্ত্রী এই শব্দটিও কিন্তু সমাস সাধিত। কি সাধিত? সমাস সাধিত। এই শব্দটির একটি নাম আছে, এবং পরীক্ষায় এই শব্দগুলোই দেওয়া থাকবে, যেটি তোমাকে ব্যাস বাক্য লিখতে হবে এবং কোন সমাস সেটি লিখতে হবে। তো একটু খেয়াল করো, এই শব্দটি কিভাবে গঠিত হলো, আমরা সেটা একটু যদি খেয়াল করি। দেখো, শিক্ষা বিষয়ক মন্ত্রী, ওনাকে কি বলা হচ্ছে? শিক্ষা বিষয়ক মন্ত্রী। ওকে, শিক্ষা বিষয়ক মন্ত্রী। তো এখানে প্রত্যেকটি পদের বা প্রত্যেকটি অংশের আলাদা আলাদা নাম আছে, এই নামগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, যদি এই যে শিক্ষা, এই শিক্ষাকে আমরা একটা একটা করে আমরা যাই, পরীক্ষায় হলো তোমার এই শব্দটি দেওয়া থাকবে। এই শব্দটিকে আমরা কি বলবো? এই শব্দটির নাম হলো সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। নাম কি এটার নাম হলো সমস্ত পদ, বা কি বলা যেতে পারে? সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ। তারপরে খেয়াল করো, শিক্ষা, এই যে শিক্ষা, এই শিক্ষাকে বলা হয় পূর্বপদ। কি বলা হচ্ছে? পূর্বপদ। সবার শুরুতে আছে, এই জন্য বলা হচ্ছে হলো পূর্বপদ। এই যে মন্ত্রী, এই মন্ত্রীকে বলা হচ্ছে হলো পরপদ বা উত্তরপদ। কি বলা হচ্ছে? পরপদ বা উত্তরপদ। ওকে, আচ্ছা, তাহলে বিষয়ক বাদ যাবে না। এই পুরোটা আমরা তোমাকে একটু পুরোটা দেখাই। এই যে পুরোটা, হ্যাঁ, এই পুরোটাকে বলা হচ্ছে হলো, এই যে আমার যেই পার্পল কালার মার্কের মধ্যে যতটুকু, এই পুরোটাকে বলা হচ্ছে হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। কি বলা হচ্ছে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এটার নাম কি? এটার নাম হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য, তুমি যে কোনো নামেই ডাকতে পারো। আচ্ছা, এখন একটা ব্যাপার হলো যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। কি বলা হয়? সমসমান পদ। তাহলে আমার এই যে বিষয়ক, এই বিষয়কেরও একটা নাম আছে। এই বিষয়ককে বলা হচ্ছে হলো সমসমান পদ। কি বলা হচ্ছে? সমসমান পদ। আচ্ছা,
সংজ্ঞাটা কি বললাম যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমসমান পদ বলা হয়। তার মানে এই শিক্ষাও সমসমান পদ, এই মন্ত্রীও সমসমান পদ। যদিও তারা পূর্বপদ এবং পরপদ, কিন্তু তারপরেও তারা কি পদ? তারা সমসমান পদ। এখন একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটি মৌলিক উপাদান পেয়ে গেছি। একটা একটা করে আমরা যদি মার্কিং করি, তাহলে 1 নাম্বার আমাদের সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ, 2 নাম্বার দেখো আমাদের পূর্বপদ বা পূর্বপদ, 3 নাম্বার দেখো আমাদের পরপদ, 4 নাম্বার দেখো সমসমান পদ, এবং 5 নাম্বার দেখো সমাস বাক্য বা ব্যাস বাক্য। তাহলে সমাসের এই মৌলিক উপাদান 5টি, এবং এই 5টি উপাদানকে একত্রে বলা হয় প্রতীতি। কি বলা হয়? প্রতীতি। তাহলে সমাসের মৌলিক উপাদানগুলোকে একত্রে বলা হচ্ছে হলো প্রতীতি। ঠিক আছে? আচ্ছা, এটি আমরা কেন শিখলাম? এই বেসিক জায়গায় কেন শিখলাম? কারণ আমরা একটু পর যখন দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস বা দ্বন্দ্ব সমাস, এই সমাসগুলো আমরা যখন শিখতে যাব, তখন দেখব কিছু বেসিক জায়গা আসবে যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান, কর্মধারয় সমাসে পরপদ প্রধান। এই যে পরপদ প্রধান বা অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান, এই যে পূর্বপদ প্রধান, এই যে পরপদের প্রাধান্য বেশি বা পূর্বপদের প্রাধান্য বেশি, এই জায়গাটি বুঝতে গেলে আমাদের এই যে পূর্বপদ পরপদ এই বিষয়টুকু বুঝতে হবে। এই বিষয়টুকু না বুঝলে কিন্তু আমরা সেটি ধরতে পারবো না। সেজন্য এই জায়গাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়াই, আমরা বেসিক আলোচনা করে ফেলেছি, আমরা সরাসরি চলে যাব সমাসে, যেগুলো পরীক্ষায় আসে বারবার। সেই এক্সাম্পলে শুরুতে দেখো দ্বন্দ্ব সমাস। যদিও দ্বন্দ্ব শব্দটার অর্থ কি? কলহ, বিবাদ, মারামারি, তাই না? এরকম কিছু। কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস হলো যে তোমার যুগল বুঝায় বা যুগ্ম বুঝায়। হ্যাঁ, তোমার দুইটা উভয় পদেরই প্রাধান্য আছে, এরকম দুইটা বিষয়, দুইটা বস্তু, দুইটা ব্যক্তি, যাই বলো না কেন, তাদের কি বুঝাবে? তাদের হলো তোমার মিলন বুঝাবে, বা তাদের যুগল বুঝাবে বা যুগ্ম বুঝাবে। তো একটু খেয়াল করো, তাহলে আমাদের সমাসের ক্ষেত্রে আমাদের সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে কি? আমাদের সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে হলো যে যুগল বুঝাবে, যুগল বা যুগ্ম বা কি বুঝাবে? মিলন বুঝাবে। তো একটু খেয়াল করো, তাহলে আমরা দ্বন্দ্ব সমাস চেনার ক্ষেত্রে আমাদের কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। যে দ্বন্দ্ব সমাসের যে প্রথম যে কথাটা তোমরা মাথায় রাখবা সেটা হলো উভয় পদ প্রধান, উভয় পদই প্রধান, উভয় পদই প্রধান। মানে পূর্বপদ পরপদ, মানে একটি যে তোমার পরীক্ষায় যে তোমার সমস্ত পদ দেওয়া থাকবে বা পরীক্ষায় যে শব্দটি দেওয়া থাকবে তার মধ্যে দেখবে 2টি পদ আছে এবং 2টি পদের অর্থেরই প্রাধান্য পাবে, তখন সেটি হবে হলো দ্বন্দ্ব সমাস, উভয় পদই প্রধান। তারপরে খেয়াল করো, তারপরে যে ব্যাপারটি সেটি হলো যে এটি হলো তোমার ব্যাস বাক্য যখন করবে, ব্যাস বাক্য এবং ও আর এই সংযোজক অব্যয় দ্বারা বা যোজক দ্বারা করতে হবে। তাহলে ব্যাস বাক্য কি দ্বারা করতে হবে? ব্যাস বাক্য এবং ও আর যোজক দ্বারা নিষ্পন্ন হবে। আচ্ছা, নিষ্পন্ন হবে। তারপর খেয়াল করো যে বিষয়টি সেইটি হলো যে অধিকাংশ ক্ষেত্রেই যেই সমস্ত পদটি পরীক্ষায় থাকবে তার মধ্যে হাইফেন থাকবে। তাহলে কি? সমস্ত পদের মাঝে হাইফেন থাকবে। কি থাকবে? হাইফেন। এই যে এরকম হাইফেন থাকবে। আরেকটি ব্যাপার, অবশ্যই এই যে 2টি বিষয় বা বস্তু ভিন্ন কোনো বস্তু বা ব্যক্তিকে বুঝাবে, একই ব্যক্তি নয়। যদি একই ব্যক্তিকে বুঝায় তখন সেটি কিন্তু কর্মধারয় সমাস হয়ে যায়। আমরা কর্মধারয় যখন পড়তে যাব তখন বিষয়টি আরেকটু ক্লিয়ার করব। আমি একটা এক্সাম্পল দেই, যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে, তখন সেটি কর্মধারয় সমাস। কিন্তু মা ও বাবা 2জন ভিন্ন মানুষ, 2জন ভিন্ন ব্যক্তি, এই জন্য মা ও বাবা কি? মা বাবা হলো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? আমরা প্র্যাকটিসে এক্সাম্পলে গেলে বিষয়টি বুঝতে পারবো। তাহলে কি? ভিন্ন ব্যক্তি বা বস্তু, ভিন্ন কিছু বুঝাবে। ঠিক আছে? তাহলে ভিন্ন ব্যক্তি বা বস্তু আলাদা আলাদা, কিন্তু তাদের কি? তাদের উভয়েরই প্রাধান্য থাকবে। আচ্ছা, তো একটু খেয়াল করো কিরকম। যেমন জনমানব, এই এক্সাম্পলগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় এতবার এসেছে, সেগুলো নিয়েই ক্লাসটি সাজানো, যেন আমার এগুলো প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় কমন পাও, পাশাপাশি তোমার সমাস বেসিক সহকারে ক্লিয়ার হয়। সেই জন্য এই উদাহরণগুলোই রাখা হয়েছে। আমার পক্ষ থেকে অতিরিক্ত কোনো উদাহরণ নিয়ে আসা হয়নি ক্লাসে। আচ্ছা, জনমানব একটু খেয়াল করো, আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট একটা দিতে পারি, সেটা হলো যে দেখো মা বাবা, যে মা বাবা 2টি ভিন্ন ব্যক্তি, এই যে হাইফেন দ্বারা যুক্ত আছে, তাহলে আমার এটি কি হবে? এটি আমার দ্বন্দ্ব সমাস হবে। পরীক্ষায় এই শব্দটি দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে? তোমাকে এটির ব্যাস বাক্য লিখতে হবে। আগে ব্যাস বাক্য কি লিখতে হবে? মা ও বাবা। আর এই যে দেখো আমরা এবং ও আর
এই দ্বারা সংযোগ করতে পারবো। তাহলে মা ও বাবা, এবং সমাসের নাম কি লিখতে হবে? লিখতে হবে দ্বন্দ্ব সমাস। এই যে এক নাম্বার তুমি পেয়ে গেলে এভাবেই, ঠিক আছে? তাহলে উভয় পদ প্রধান, মা বাবা তোমার জীবনে গুরুত্ব দুইজনেরই কি সমান বা উভয় পদেরই প্রাধান্য বেশি, এই জন্য দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপরে খেয়াল করো, তাহলে জন মানব, তাহলে জন বলতে কি? জন বলতে সাধারণত আমরা মানুষকেই বুঝাই, মানব বলতেও মানুষকেই বুঝাই। দেখো উভয় জিনিসটি কি? উভয় জিনিসের প্রাধান্য কিন্তু কি একই, জনজা মানবতা, তাই না? তাহলে দেখো জনজা মানবতা। আচ্ছা, এই জায়গাটুকু দেখে তোমরা আবার কনফিউজড হয় না, এটা কর্মধারয়ের ক্ষেত্রে, কর্মধারয়ের ক্ষেত্রে এই জিনিসটা হলো কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, বরং এটা মুছেই দিই, এটা তোমরা কনফিউজড হইতে পারো। এটা যখন কর্মধারয় পড়বো আমরা, তখন এই বিষয়টি আমরা দেখাবো। আচ্ছা, তো একটু খেয়াল করো, জন মানব, তাহলে জনজা মানবতা, মানে দুইটির অর্থ কিন্তু কি? অর্থ কিন্তু একই। তাহলে দেখো আমাদের ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে হলো জন ও মানব। আর সমাসের নাম তোমাকে পরীক্ষায় এভাবে লিখতে হবে, ব্যাস বাক্য, তারপর লিখতে হবে সমাস, লিখতে হবে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? দ্বন্দ্ব সমাস এভাবেই লিখতে হবে। ওকে, তারপর দেখো কুশীলব। কুশীলব আবার কি? তো এই বিষয়গুলো একটু প্র্যাকটিস থাকা উচিত, নাহলে তো পারা যাবে না। কুশীলব হলো রামচন্দ্র, রামায়ণে যে রামচন্দ্র আছে, রামের হলো দুই পুত্র, একজনকে বলা হয় কুশ আর একজনকে বলা হয় লব, ঠিক আছে? কুশ ও লব, কুশ ও লব, তাহলে এটি কি? দ্বন্দ্ব সমাস, দুইজনকে বোঝাচ্ছে। স্বর্গ মর্ত, দেখো স্বর্গ আবার মর্ত দুইটি আলাদা জিনিস, তাহলে স্বর্গ ও মর্ত, তাহলে কি? দ্বন্দ্ব সমাস। তাহলে ও দিয়ে ম্যাক্সিমাম 99% ও দিয়ে হয়। দম্পতি, দম্পতি খেয়াল করো, এখানে দম্পতি হলো একে একশেষ দ্বন্দ্ব বলা হয়। একশেষ দ্বন্দ্ব এই জন্য বলা হচ্ছে যে ব্যাস বাক্যের পূর্বপদ পরপদ কেউই থাকে না, পূর্বপদ পরপদ কেউই থাকে না, অর্থ একই দাঁড়ায়, অর্থ একই চলে আসে, কিন্তু পূর্বপদ পরপদ কারোই অস্তিত্ব থাকে না, তখন সেটিকে একশেষ দ্বন্দ্ব বলা হয়। তাহলে দেখো দম্পতি কই থেকে আসে? জায়া ও পতি, জায়া ও পতি, তাহলে জায়া মানে হলো স্ত্রী, জায়া মানে কি? স্ত্রী, পতি মানে স্বামী, তাহলে স্ত্রী ও স্বামী একত্রে আমরা কি বলি? আমরা বলি কাপল বলি, তাই না? কাপল বলি। এই কাপলের বাংলায় হলো দম্পতি, কাপলের বাংলা কি? দম্পতি। তাহলে এটি কি সমাস? একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব সমাস। দেখো আমরা যেগুলো প্র্যাকটিস করছি এর মধ্যে বোর্ড পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। ওহি নকুল, একটু খেয়াল করো, ওহি মানে কি? ওহি মানে হলো সাপ, আর নকুল মানে হলো বেজি। সাপ বেজি, এই দুইটার মধ্যে কি একটা শত্রুতার সম্পর্ক আছে, তাই না? দুইজন মারামারি করে, তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব বলা হয়। একে কি বলা হয়? বিরোধার্থক দ্বন্দ্ব। তো পরীক্ষায় তোমাকে বিরোধার্থক লিখতে হবে না, জাস্ট দ্বন্দ্ব লিখলেই হবে। তাহলে কি? ওহি ও নকুল, কি বলা হচ্ছে? ওহি ও নকুল, তাহলে আমার কি দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব, একশেষ না কিন্তু, হ্যাঁ, নর্মালি দ্বন্দ্ব লিখলেই হবে। ওকে, তারপর দেখো 7-17, 7 ও 17 একইভাবে, একইভাবে 7-17 কি হবে? 7 ও 17 একইভাবে কি হবে? একইভাবে সৈন্য ও সামন্ত। দেখো হাইফেন দিয়ে আছে, কি দিয়ে আছে? হাইফেন দিয়ে আছে। তাহলে হাইফেন দিয়ে থাকলে তোমার আর বুঝতে অসুবিধা হওয়ার কথা না, যে এইটা হলো কি? এইটা হলো তোমার দ্বন্দ্ব সমাস। খুবই সহজ, কঠিন কিছুই না, কিন্তু এখানে কিছু কঠিন আছে। কঠিন এই জন্য কারণ সমাসের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে। তো সন্ধির সূত্র কোন সূত্রটি সবচেয়ে বেশি কাজে লাগে? সেটি হলো যে স্বরীয় প্লাস স্বরীয় ইকুয়াল টু আ হয়, এই সূত্রটি সবচেয়ে বেশি কাজে লাগে, এই সূত্রটি সবচেয়ে বেশি। আচ্ছা, তো দেখো সত্যাসত্য, সত্যাসত্য ব্যাপারটি কই থেকে আসলো? এই শব্দটি আমরা আগে সন্ধি বিচ্ছেদ জানতে হবে। সন্ধি বিচ্ছেদটা এরকম যে সত্য যোগ অসত্য, সত্য যোগ অসত্য, এই দুইটা মিলে কি? দেখো এখানে একটা অ ছিল, এখানে একটা অ, এই দুই অধ্বনি মিলে কি হয়ে গেছে? আধ্বনি হয়ে গেছে। আধুনিক হওয়ার জন্য কি হয়ে গেছে? এই অটা নেই, এই অটা আ রূপান্তরিত হয়, এখানে সত্যাসত্য হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সত্য যুগ অসত্য কি হয়ে গেল? সত্যাসত্য। এই অ আর এই অ মিলে কি হয়ে গেছে? আ, এই যে এ আ হয়ে গেছে, সত্যাসত্য, ঠিক আছে? তাহলে দেখো তুমি যখন সন্ধিটি ধরতে পারছো তখন ব্যাস বাক্য করা কিন্তু খুবই সহজ। তাহলে তোমার কি হবে এখানে ব্যাস বাক্য? বলো তো, এখানে ব্যাস বাক্য হবে হলো যে সত্য ও অসত্য, সত্য ও অসত্য দুইটিকে একত্রে কি বলা হচ্ছে? সত্যাসত্য। কি সমাস? দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রধান, মানে সত্যেরও প্রাধান্য আছে, আবার অসত্যেরও প্রাধান্য আছে। তারপরে খেয়াল করো হিতাহিত, একই ব্যাপার, একই নিয়ম কাজে লাগছে। কারণ কি? হিত যোগ অহিত, হিত মানে মঙ্গল বা কল্যাণ, অহিত মানে অমঙ্গল বা অকল্যাণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? হিত ও অহিত ও একই সূত্র, স্বরীয় স্বরীয়র যে সন্ধির নিয়ম সেটি, হিত ও অহিত। তাহলে হিত মানে কি? মানে কল্যাণ বা মঙ্গল সাধনা করা, চাওয়া, আর অহিত মানে অমঙ্গল বা অকল্যাণ। তাহলে হিত ও অহিত কি সমাস? দ্বন্দ্ব সমাস। উত্তরোত্তর
এটিও সন্ধির নিয়ম কাজে লাগছে এখানে। এখানে যে নিয়মটি কাজে লাগছে সেটা একটু খেয়াল করো। সেটা হলো যে সরীয় যোগ হ্রস্ব উ ইকুয়াল টু ও, সেই সূত্রটা কাজে লাগছে। আচ্ছা, যেমন দেখো উত্তর যোগ উত্তর, উত্তর যোগ উত্তর, খেয়াল করো এখানে একটা অ ছিল আর এখানে হ্রস্ব উ ছিল, তাহলে অ যোগ হ্রস্ব উ সন্ধিতে ও হয়ে যায়, এই জন্য হয়ে গেল উত্তর উত্তর। কি হয়ে গেল? উত্তর উত্তর। ঠিক আছে, তাহলে ব্যাস বাক্য করতে গেলে কি হবে? উত্তর ও উত্তর। ব্যাস বাক্য হবে হলো উত্তর ও উত্তর, উত্তর ও উত্তর। এইটিও দ্বন্দ্ব সমাস। সাপে নেউলে একটু খেয়াল করো, যখন বিভক্তি থেকে যাবে সাপে, মূল শব্দটি হলো সাপ, সাপের সাথে এখানে কি আছে? এখানে বিভক্তি এ। আবার নেউলে মূল শব্দ নেউল, নেউলের সাথে কি আছে? বিভক্তি এ থেকে গেছে। যখন বিভক্তি থেকে যাবে যে সমাসই হোক সে সমাসের আগে অলুক চলে আসবে, অলুক দ্বন্দ্ব বলা হচ্ছে। কি বলা হচ্ছে? অলুক দ্বন্দ্ব। যদি তৎপুরুষ সমাসে বিভক্তি থেকে যায় তাহলে অলুক তৎপুরুষ, যদি বহুব্রীহি সমাসে বিভক্তি থেকে যায় তাহলে অলুক বহুব্রীহি, এভাবে অলুক কথাটি চলে আসে। তাহলে খেয়াল করো, সাপে নেউলে উভয় পদই প্রধান, উভয় পদেরই প্রাধান্য আছে, মাঝখানে হাইফেন আছে, মাঝখানে হাইফেন। আবার সাপ নেউল, নেউল মানেও বিজি, নকুল মানেও বিজি, নেউল মানেও বেজি। ঠিক আছে, তাহলে সাপে নেউলে আমাদের ব্যাস বাক্য কি হবে? থেকে যাবে বিভক্তি সাপে ও নেউলে, সাপে ও নেউলে, এবং একে বলা হবে হলো অলুক দ্বন্দ্ব। আর অলুক যখন আসবে তখন তোমরা অবশ্যই অলুক কথাটি উল্লেখ করবে, পরীক্ষায় খাতায় লেখার সময় অলুক কথাটি উল্লেখ করবে। ওঠা বসা, ওঠা ও বসা খুবই সহজ, আর লিখলাম না। হ্যাঁ, ওঠা ও বসা দ্বন্দ্ব সমাস। অহরাত্র, দেখো অহ মানে কি? অহ মানে হলো দিন, অহ ও রাত্রি, অহ ও রাত্রি। আচ্ছা, ওয়েট এ সেকেন্ড। অহ মানে দিন ও রাত্রি, অহরাত্রি। তারপর দেখো শীতাতপ, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ বলা হয়, তাই না? আমরা এসি কে বলে থাকি। শীতাতপ কেন বলা হচ্ছে? দেখো কালান্তর, এই যে শেষে কি আছে? শেষে অন্তর আছে, তাহলে কি হবে? আমাদের অন্তরের পরিবর্তে সামনে অন্য আনতে হবে। আর কাল, কাল, অন্য কাল, কি সমাস? নিত্য সমাস। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম, একটু খেয়াল করো। মাত্র আছে, একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে মাত্র থাকলে কি হবে? মাত্র থাকলে, এই যে এখানে মাত্র থাকলে কি আমাদের নিত্য সমাস এবং কেবল দর্শন, কেবল নাম এরকম। কিন্তু অতিমাত্র, অতিমাত্র একটু ব্যতিক্রম। অতিমাত্র এখানে অতি হলো উপসর্গ, অতি কি? উপসর্গ। আর যদি সামনে উপসর্গ থাকে তখন সেটি অব্যয়ভাব সমাস হয়ে যায়। কি হয়ে যায়? অব্যয়ভাব। এটির ব্যাস বাক্যটি এরকম হবে, একটু খেয়াল রাখিও। মাত্রাকে অতিক্রান্ত, মাত্রাকে অতিক্রান্ত, মাত্রাকে অতিক্রান্ত, আর এটি হলো অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস। ওকে, আচ্ছা। তারপর দেখো আমরা, এই আমরা হলো তোমার দ্বন্দ্ব সমাস হয়, একশেষ দ্বন্দ্ব হয়, আবার নিত্য সমাস হয়। এই তিনটি তোমরা একটু মুখস্থ রাখবা, একটা ছন্দ আকারে মুখস্থ রাখতে পারো। যে বনে ঘুরতে গেছো, 92 জন মিলে কোনো বনভোজনে গেছো বা ট্যুরে গেছো, গিয়ে কাল সাপের কবলে পড়ছো। কাল সাপ মানে মৃত্যু তুল্য সাপ। তাহলে আমরা 92 জন কাল সাপের কবলে পড়লাম। এইটি দ্বারা এই তিনটি তোমরা একটু মুখস্থ রাখতে পারো। এই টেকনিকের ব্যতিক্রম এই তিনটি। তাহলে আমরা, আমরা কি হবে? সে, আচ্ছা, তুমি আমি ও সে, তুমি আমি ও সে, তুমি আমি ও সে, আমরা। ঠিক আছে, যখন তোমরা নিত্য সমাসের ব্যাস বাক্য লিখবা, তুমি আমি ও সে, সেটা শেষে থাকে। আর যদি দ্বন্দ্ব লিখতে চাও সেক্ষেত্রে সে, তুমি ও আমি, আমিটা শেষে থাকে। আচ্ছা, তারপর দেখো তাহলে কি সমাস? নিত্য সমাস। 92 জন, 92 জন হলো 2 অধিক 90। আচ্ছা, কি সমাস? নিত্য সমাস। কাল সাপ হলো কাল তুল্য সাপ, কাল তুল্য সাপ, নিত্য সমাস। তন্মাত্র, শেষে কি আছে? শেষে হলো মাত্র আছে, শেষে এই যে মাত্র থাকলে কি হবে? নিত্য সমাস হবে, যদিও এটা ব্যতিক্রম, এটা হলো ব্যতিক্রম। আচ্ছা, তন্মাত্র, তন্মাত্র হলো কেবল তা। কি বলা হচ্ছে? কেবল তা, নিত্য সমাস। লোকটি, যদি শেষে তোমার টি টা এসব পদার্থিত নির্দেশক থাকে তখনও সেটি নিত্য সমাস হয়ে যায়। লোকটি হলো একটি লোক, একটি লোক। তো মজার ব্যাপার হলো তোমাদের পরীক্ষা যদি আসে ওই এই অন্তর দিয়ে আসে, ঠিক আছে? কালান্তর, দেশান্তর, ভাবান্তর, রূপান্তর, তেপান্তর এসবই আসে, খুব কমই আসে। যদি আসে তাহলে এই অন্তর দিয়ে আসবে। এখন দেখো প্রাদি সমাস। সহজগুলো আগে রাখা হয়েছে যেন তোমরা মানে খুব সহজেই পারো। তো প্রাদি সমাস তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে বিস্তারিত আকারে এখন বেসিক যদি চাও সেটা শেখানো সম্ভব।
তবে বেসিকটা তোমাদের আমি হালকা বলি, তারপরে টেকনিকটা বলে দিচ্ছি। বেসিকটা হলো যে তোমার প্রপরি অনু, প্রপরি অনু এই তিনটা তোমার উপসর্গের সাথে, প্রপরি অনু এই তিনটা উপসর্গের সাথে যদি যদি কৃদন্ত পদ থাকে, কি থাকে? কৃদন্ত পদ যে সমাস হয় সেটিকে বলা হলো প্রাদি সমাস। তো দেখো এই জিনিসটা তোমরা বুঝতে গেলে এখন একটু তোমাদের মাথা কাজ করবে না। একটা জিনিস তারপরে বুঝাই দেই, যারা প্রকৃত প্রত্যয়ে একটু বেসিক ক্লিয়ার আছে তারা সহজে বুঝতে পারবা। যেমন এখানে প্র হলো উপসর্গ, আর এখানে তোমার গতি, গতি শব্দটা হলো কৃদন্ত পদ। গতি শব্দটা হলো এই গোম যোগ কয়তয় রসেই, হ্যাঁ এইরকম। এটা হলো প্রকৃতি, প্রকৃতি আর এটা হলো প্রত্যয়, মানে এটা ক্রিয়ামূল। ক্রিয়ামূলকে কি বলা হয়? ক্রিয়া প্রকৃতি বলা হয়, বা মানে তোমার হলো কৃত প্রত্যয় বলা হচ্ছে। কৃত প্রত্যয় সাহিত্য শব্দ গতি, এখানে এটা হলো প্রত্যয়, এটা হলো প্রত্যয়, আর এটা হলো প্রকৃতি, ঠিক আছে? তো দেখো প্র উপসর্গের সাথে প্রকৃতি প্রত্যয় যুগে এই যে যে শব্দটা, তাহলে প্র উপসর্গের সাথে যখন কি হবে একটি কৃদন্ত পদ যুক্ত হয়ে যে সমাস হয় সেটিকে বলা হয় প্রাদি সমাস। দেখো এভাবে বুঝতে গেলে অনেকেরই মাথার উপর দিয়ে যাইতে পারে। তো এটি উচ্চতর লেভেলে যখন তোমরা অ্যাডমিশনে যাবে বা যখন জব প্রিপারেশনে যাবে, বিশেষ করে তোমরা যখন অ্যাডমিশনে যাবে তখন এগুলো হাতে ধরে ধরে শেখানো হবে। তো ওই শেখানোর সময়টা আর নাই, যেহেতু আমাদের ওয়ান শট ক্লাস। আমরা এখন একটু টেকনিক্যালি শেখা ট্রাই করি। তোমরা মাথায় একটা জিনিসই রাখবা, সেটা হলো যে যদি পরীক্ষায় সমস্ত পদ আছে এবং শুরুতেই প্র উপসর্গ আছে, কি আছে? প্র উপসর্গ আছে, তাহলে চোখ বন্ধ করে প্রাদি সমাস, ভয়ের কিচ্ছু নাই। একটু খেয়াল করো এই শব্দগুলো, প্রগতি প্র আছে, প্রভাব প্র আছে, প্রবাদ প্র আছে, প্রশান্তি প্র আছে, প্রভাষক প্র আছে, প্রবচন প্র আছে, প্রশিক্ষিত কি আছে? প্র আছে, তাই না? তাহলে দেখো এগুলোর ব্যাস বাক্য কিরকম হবে? ব্যাস বাক্য হলো প্র যে গতি, প্র মানে হলো প্রকৃষ্ট, প্র মানে কি? প্রকৃষ্ট। তাহলে প্রকৃষ্ট যে গতি, কি সমাস? প্রাদি সমাস। তারপর দেখো প্রভাব, প্রভাব কি হবে? প্র এই প্রকৃষ্ট যে ভাব, কি সমাস? প্রাদি সমাস। প্রবাদ, তাহলে প্রকৃষ্ট যে বাদ, কি বলা হচ্ছে? প্রবাদ। প্রশান্তি, প্রকৃষ্ট যে শান্তি, একইভাবে সবগুলো একইভাবে, ঠিক আছে? প্রশান্তি। দেখো প্রভাষক, প্রকৃষ্ট রূপে যে ভাষক, মানে প্রকৃষ্ট রূপে যিনি ভাষণ দিতে পারেন তাকে কি বলা হচ্ছে? প্রভাষক। তারপরে প্রবচন, প্রকৃষ্ট যে বচন, প্র বা প্রকৃষ্ট, প্রকৃষ্ট যে বচন। তারপর প্রশিক্ষিত, প্রকৃষ্ট রূপে যে শিক্ষিত, প্রকৃষ্ট রূপে যে শিক্ষিত, তাকে কি বলা হচ্ছে? প্রশিক্ষিত। ওকে, আচ্ছা। এখন দেখো প্রাদি সমাস গেল। অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস অত্যন্ত সহজ লাগবে তোমাদের যদি তোমাদের উপসর্গ একটু জানা থাকে। উপসর্গ জানা থাকলে, এখন উপসর্গ কি? উপসর্গ হলো অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ, যেগুলো স্বাধীন বা মৌলিক কোনো শব্দের পূর্বে বসে নতুন করে কোনো শব্দ তৈরি করে, তাই না? এই উপসর্গগুলো তোমরা জানো যে বাংলা উপসর্গ আছে, তৎসম উপসর্গ আছে, বিদেশি উপসর্গ আছে। এই উপসর্গগুলো তোমাদের না জানা থাকলেও একটু জেনে নিও, আর আমাদের উপসর্গের নেক্সট একটা ক্লাস আসবে, তখনও জানতে পারবে। তো আমি তোমাদের একটু যদি বলি যে বাংলা উপসর্গ কোনগুলো, বাংলা উপসর্গ হলো অ, অঘা, অজ, ওনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভরম, শশা, সুহা। যদি তৎসম উপসর্গগুলো বলি, প্র, পরা, অপসম, নি, অনু, অব, নির, দুর্বি, অধি, সু, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ, ঠিক আছে? এভাবে বিদেশি আছে, আরবি আছে, আম, খাস, লাগর, ফার্সি আছে, নিম, কুম্বত, কারদর, বর, ববে, নাফি। এভাবে তোমার ইংরেজি আছে, ফার্সি আছে, ফার্সি তো বললাম। তো এই উপসর্গগুলো কি হবে? এই উপসর্গগুলো যদি কি থাকে? সমস্ত পদের শুরুতে থাকে, সমস্ত পদের শুরুতে থাকে, তখন কি হয়ে যায়? তখন অব্যয়ভাব সমাস হয়ে যায়। কয়েকটি ব্যতীত, কয়েকটি ব্যতীত, সে কয়েকটি কি? সে কয়েকটি আমরা একটু দেখি যে কোন কোন কয়টি ব্যতীত। অ, অনা, ব, বে, না, ফি, স, এই সাতটি, এই সাতটি ব্যতীত, এই সাতটি ব্যতীত তোমার যে উপসর্গ, উপসর্গ প্রায় 60টার মতো আছে, ঠিক আছে? এই 60টি ব্যতীত উপসর্গ দিয়ে যখন তোমার কোনো সমস্ত পদ শুরু হবে তখন সেটি অব্যয়ভাব সমাস হয়ে যাবে। অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য বেশি থাকে। আর অব্যয়ভাব সমাস তোমার দুইটা ভাবে নির্ণয় করতে পারবা তুমি, দুইটা ভাবে এসে থাকে। প্রথম যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যথা দিয়ে যদি শুরু হয়। যথা কিন্তু কোনো উপসর্গ না, এটা মুখস্থ রাখতে হবে যে যথা দিয়ে যদি কোনো সমস্ত পদ শুরু হয় তখন সেটি অব্যয়ভাব সমাস হয়।
তাহলে যথারীতি, যথারীতি ব্যাস বাক্য কিরকম হবে? ব্যাস বাক্য হলো রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে। কি সমাস? আমাদের অব্যয়ীভাব সমাস। একইভাবে যথাবিধি কি হবে তাহলে? বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে। যদি যথা নিয়মে বলা হতো নিয়মকে অতিক্রম না করে। ঠিক আছে, এভাবে চলতেই থাকবে, যেটা আসুক না কেন আমরা পারবো ইনশাল্লাহ যথা দিয়ে আসলে। আর তারপরে খেয়াল করো পরে যেগুলো রয়েছে, পরে যেগুলো রয়েছে উদ্বেল, এখানে উদ উপসর্গ, উপজেলা উপ উপসর্গ, উপকূল উপ উপসর্গ, অতিমাত্র মাত্রা অতি উপসর্গ, আলুনি এখানে আ উপসর্গ। ঠিক আছে, তারপর দেখো এখানে দুর্ভিক্ষ দূর উপসর্গ, যথা যথেষ্ট এখানে যথাযোগিষ্ট, ওই যে যথা আছে, কি আছে একটু আগে যে যথা শিখলাম সে যথা আছে। হরতাল এখানে হর হলো উপসর্গ। তাহলে দেখো উপসর্গ দিয়ে যদি কি হয় আমার সমস্ত পদ শুরু হয় তখন সেটি অব্যয়ভাব সমাস হয়ে যাবে। তাহলে এখানে উদ্বেল এখানে কি আছে? এখানে উদ যোগ বেল, উদ যোগ উদ যোগ বেল বা বেলা। ঠিক আছে, তাহলে উদ এখানে উদটা হলো উদ হয়ে গেছে, উদ উদ একই রকম একই উপসর্গ। তাহলে এখানে উদ দ্বারা বোঝায় যে বেলাকে অতিক্রম না করে, উদ্বেল। আচ্ছা, বেলাকে অতিক্রান্ত, সরি উদ্বেল হলো বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। কি সমাস? অব্যয়ভাব সমাস। তারপরে উপজেলা, উপজেলা হলো উপজেলা, জেলার সদৃশ, জেলার সদৃশ কি? উপজেলা। কি সমাস? আমাদের অব্যয়ভাব সমাস। উপকূল, উপকূল মানে কুলের নিকটে, উপকূল কি? কুলের কাছে যেটা সেটাকে উপকূল বলা হয়। বলা হয় না যে উপকূলবর্তী এলাকায় 9 নম্বর বা 8 নম্বর বা 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। তাহলে উপকূলবর্তী মানে কি? মানে কুলের নিকটবর্তী এলাকায়। তাহলে উপকূল কি হবে? কুলের নিকটে, কিন্তু আমরা এখানে কুলের নিকটে না ব্যবহার করে বলি কুলের সমীপে, কারণ সমীপে শব্দটির অর্থ হলো নিকটে। ঠিক আছে, তাহলে কুলের সমীপে। অতিমাত্রা, অতিমাত্রা হলো মাত্রাকে অতিক্রান্ত। কি বলা হচ্ছে? মাত্রাকে অতিক্রান্ত। আলুনি, আলুনি হলো তোমার তরকারিতে যখন লবণের অভাব হয়, কম পড়ে যায়, তখন সেটাকে আলুনি বলা হয়। তাহলে কি হবে? আলুনি হলো লুনির অভাব, লুনি মানে লবণ, লুনির অভাব বা লবণের অভাব। কি সমাস? অব্যয়ভাব সমাস। দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ এখানে দূর উপসর্গ। তাহলে কি এখানে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ দ্বারা কি বোঝাচ্ছে? ভিক্ষার অভাব বোঝাচ্ছে। মানে চারদিকে এতই অভাব অনটন যে মানুষ তোমাকে মানে ভিক্ষাকেও যে নিতে যাবে সে ভিক্ষা দেওয়ার মতো অবস্থাও কারো নেই, সেটাকেই দুর্ভিক্ষ বলা হচ্ছে, যে ভিক্ষার অভাব। সামনে কি আছে? এখানে দূর উপসর্গ আছে। হ্যাঁ, তারপর যথেষ্ট, যথেষ্ট যথাযোগ ইষ্ট। তাহলে কি? ইষ্টকে অতিক্রম না করে, ইষ্টকে অতিক্রম, ইষ্টকে অতিক্রম না করে। তারপরে হরতাল কি? হরতাল হলো তালের অভাব, হরতাল কি? তালের অভাব, হরতাল। অব্যয়ভাব সমাস। ওকে, তারপর দেখো দ্বিগু সমাস, এটিও অত্যন্ত সহজ। কেন সহজ? কারণ তোমরা জানো যে সামনে যদি সংখ্যা থাকে, সামনে যদি সংখ্যা থাকে, পরপদ যদি বিশেষ্য হয় এবং সমস্ত পদটি দ্বারা যদি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করে, সেটিকে দ্বিগু সমাস বলা হয়। তাহলে দ্বিগু সমাস চেনার জন্য তোমরা কয়টি জিনিস মাথায় রাখবা? প্রথম হলো যে সমস্ত পদ যেটি পরীক্ষায় আসবে সেটির সামনে কি থাকবে? সমস্ত পদের শুরুতে সংখ্যাবাচক বিশেষণ থাকবে। কি থাকবে? সংখ্যাবাচক বিশেষণ থাকবে, মানে সংখ্যা থাকবে, এক কথায় সংখ্যা থাকবে। বাকি থাকবে সংখ্যা থাকবে। ঠিক আছে, নাম্বার। আচ্ছা, পরবর্তী বিশেষ্য পদ হবে। পরবর্তী কি হবে? পরবর্তী বিশেষ্য হবে, পরবর্তী বিশেষ্য হবে। এবং এই যে সমস্ত পদ পুরোটি দ্বারা কি বুঝাবে? সমাহার বা সমষ্টি বুঝাবে, সমাহার বা সমষ্টি বুঝাবে। কিরকম দেখো, যদি আমি বলি সপ্তাহ, কি বলা হচ্ছে? একটি সমস্ত পদ সপ্তাহ। তো একটু খেয়াল করো এই সপ্তাহের মধ্যে কি কি আছে, আমরা আগে এই শব্দটাকে একটু বিশ্লেষণ করি। সপ্ত, শুরুতে আছে সপ্ত, তার সাথে আছে অহ। সপ্ত মানে কি? সপ্ত মানে হলো 7, সপ্ত মানে 7। এই 7 কি? দেখো 7 হলো সংখ্যা, সমস্ত পদের শুরুতে একটি সংখ্যা বা সংখ্যাবাচক বিশেষণ রয়েছে। তারপরে অহ, অহ মানে কি? অহ মানে দিন, যেটি একটি বিশেষ্য পদ বা নাউন, যেটি একটি বিশেষ্য পদ। তাহলে 7, আবার পরে আছে বিশেষ্য পদ, এবং এই সপ্তাহ পুরোটা দ্বারা কি বোঝাচ্ছে? 7 দিনের সমষ্টি বা সমাহার। তাহলে ব্যাস বাক্য করলে কি হবে? সপ্ত অহের সমাহার, সপ্ত
অহের সমাহার, সেটিকে আমরা কি বলছি? আমরা বলছি দ্বিগু সমাস। এখন আমরা যদি এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি, খেয়াল করো, শতবর্ষ, শুরুতে কি আছে? শত, শত মানে 100, সংখ্যা, বর্ষ, তাহলে কি হবে? শতবর্ষের সমাহার। শতবর্ষের সমাহারকে একত্রে আমরা বলতে পারি শতবর্ষ, এবং এটি হয়ে যাবে দ্বিগু সমাস। তারপর দেখো ষড় ঋতু, এই ষড় মানে কি? এই ষড় মানে 6, তাহলে 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, তাহলে ষড় ঋতু কি হবে? এই ষড় ঋতুর সমাহার, ষড় ঋতুর সমাহার, তাহলে আমাদের কি সমাস? দ্বিগু সমাস। সপ্তাহ, যেটি একটু আগে আমরা করলাম, সপ্ত অহের সমাহার, সপ্তাহ। একইভাবে সপ্তর্ষি, এখানে সন্ধির নিয়মে এই শব্দটির গঠনটি হলো সপ্ত যোগ ঋষি, তাহলে সপ্ত মানে 7, আর ঋষি মানে ঋষি বা মুনি, যারা তপস্যা করে, সাধনা করে, তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে 7 জন ঋষিকে একত্রে বলা হয় সপ্তর্ষি, তাহলে সপ্ত ঋষির সমাহার আমরা কি বলতে পারি? সপ্ত ঋষির সমাহার। তারপরে খেয়াল করো সপ্ত ডিঙ্গা, একইভাবে সপ্ত ডিঙ্গার সমাহার বা সপ্ত ডিঙ্গার সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। তেপান্তর, তিন প্রান্তরের সমাহার, ঠিক আছে? 3 প্রান্তরের সমাহার। ওকে, তাহলে দ্বিগু সমাস খুবই সহজ। আচ্ছা, একটি জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 3 প্রান্তরের সমাহার, দেখতে অনেকটা অন্তরের মতো, কিন্তু এটি কিন্তু আসলে অন্তর নয়, প্রান্তর, 3 প্রান্তরের সমাহার। ওকে, আমি লিখাই দিই, এইটা তোমরা আবার অন্তর দেখে নিত্য সমাস ভেবো না, এটা কিন্তু নিত্য সমাস নয়। 3 প্রান্তরের সমাহার আমাদের দ্বিগু সমাস। ওকে, খুবই সহজ দ্বিগু সমাস, যদিও সংখ্যাবাচক বহুব্রীর সাথে একটু প্যাচ লাগতে পারে, সেক্ষেত্রে সংখ্যাবাচক বহুব্রী যখন আবার দেখবে তখন ক্লিয়ার হয়ে যাবে। মাথায় রাখবে দ্বিগু সমাসে পরপদ প্রধান, আর সংখ্যাবাচক বহুব্রীতে অন্যপদ প্রধান। এখানে দ্বিগু সমাস যে আমরা করলাম, এখানে সবগুলোতে এই যে পরপদের প্রাধান্য বেশি, ঠিক আছে? বর্ষ, ঋতু, অহ, ঋষি, ডিঙ্গা, নদ, প্রান্তর, মানে পরপদের প্রাধান্য বেশি। তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো যে দ্বিতক ইকুয়াল টু পরপদ প্রধান, দ্বিতক ইকুয়াল টু পরপদ প্রধান, মানে দ্বিগু সমাস। আচ্ছা, এখানে কি লেখা হয়নি পরপদ প্রধান? আচ্ছা, এখানে একটা জিনিস লিখে দেই, সেটা হলো যে তোমার দ্বিগু সমাসে কি হবে? দ্বিগু সমাসে অলওয়েজ পরপদ প্রধান, পরপদের প্রাধান্য থাকে, পরপদের প্রাধান্য থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই 3টি সমাসে সবসময় পরপদ প্রধান হয়। আশা করি তোমরা দ্বিগু সমাস ক্লিয়ার। এখন দেখো কর্মধারয় সমাস। একটু আগে আমরা বললাম যে দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়, এই 3টি সমাসে পরপদ প্রধান হয়। তাহলে কর্মধারয় আমরা শুরুতে যে বিষয়টি মাথায় রাখবো, সেটি হলো পরপদ প্রধান হবে, পরপদ প্রধান হবে। এবং এই যে পূর্বপদ এবং পরপদ, এই উভয় পদের মধ্যে তুলনা করা বুঝাবে। কি বুঝাবে? তুলনা করা বুঝাবে, তুলনা করা বুঝাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটি হলো, যদি আমি দেখো, আগে আমরা 3 প্রকার শিখবো কর্মধারয়ের। প্রথম হলো উপমান কর্মধারয় শিখবো আমরা, উপমান কর্মধারয়। তারপরে শিখবো উপমিত কর্মধারয়, আর তারপরে শিখবো রূপক কর্মধারয়। আমি একদম বেসিকে না গিয়ে তোমাদের সরাসরি টেকনিক দিয়ে দিলাম, বেসিক তোমাদেরকে পরবর্তীতে কখনো সময় হলে শেখাবো ইনশাল্লাহ। উপমানে তোমরা যে জিনিসটি মাথায় রাখবে, সেটি হলো এই যে তুলনা করা বুঝাবে, সেই তুলনাটি কি হবে? সেই তুলনাটি বাস্তবধর্মী হবে, তুলনাটি বাস্তবধর্মী বা সত্য হবে, বাস্তবধর্মী বা কি হবে? বা সত্য হবে। এখানে উপমিততে যে ব্যাপারটি হবে, এই তুলনাটি অবাস্তব বা মিথ্যা হবে, সম্ভব না। তুলনাটি অবাস্তব বা মিথ্যা হবে। আর রূপকে যে ব্যাপারটি হবে, যে পূর্বপদ পরপদ থাকবে, সেই পূর্বপদ পরপদের মধ্যে পূর্বপদ দৃশ্যমান হবে, পূর্বপদ অদৃশ্য হবে, আর পরপদ হবে দৃশ্যমান। তাহলে কি হবে? অদৃশ্য প্লাস দৃশ্য, এবং উভয় নাউন, উভয়ই হলো নাউন। তাহলে আমরা বলতে পারি পূর্বপদ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর পরপদ হলো কনক্রিট নাউন, কনক্রিট নাউন। আচ্ছা, কিরকম দেখো, এই জায়গাটুকু তোমরা রিলেট করতে পারবে যখন আমরা এক্সাম্পলে যাব। দেখো কাজল কালো, আচ্ছা, কাজল তো কালোই হয়, তাই না? কাজল কি?
কালোই তো, তাই না? তাহলে এই তুলনা, এই কাজলের সাথে কালোর তুলনা কি? এই তুলনাটি কি? বাস্তবধর্মী বা সত্যধর্মী। এখন কেউ যদি বলে যে স্যারের গেঞ্জিটি কাজল কালো, অবশ্যই সত্য, কারণ কাজলের মতোই কালো। তাহলে এই যে তুলনা করা হলো, এই তুলনাটি কি হলো? আমার বাস্তবধর্মী বা সত্য। সেক্ষেত্রে এটিকে আমি বলতে পারি উপমান কর্মধারয়। তাহলে উপমান কর্মধারয় করতে গেলে ব্যাস বাক্যটি এরকম, কাজলের ন্যায় কালো। কি বলা হচ্ছে? কাজলের ন্যায়, ন্যায় মানে মতো, কাজলের মতো কালো, কাজলের ন্যায় কালো। তাহলে আমরা এটি কি সমাস? উপমান কর্মধারয়। পরীক্ষায় তুমি যদি উপমান নাও লিখতে পারো, যদি শুধু কর্মধারয় লিখতে পারো, তবুও নাম্বার পাবে, ভয় পাওয়ার কিছু নেই। শশব্যস্ত, শশব্যস্ত। এখন কোন একজন ব্যক্তি যদি খুব তাড়াহুড়া করে, বলা হয় যে শশব্যস্ত হয়ে পড়েছে। এই শশব্যস্ত কই থেকে আসলো, কোথায় থেকে আসলো? শশক মানে হলো খরগোশ, সেই খরগোশ থেকে এসেছে শশব্যস্ত। খরগোশ সবসময় ব্যস্ত থাকে, কিছু না কিছু সে করে, টিরিং বিরিং করে লেফে বেড়ায়। তো এই জন্য কি বলা হচ্ছে? শস্যের ন্যায় ব্যস্ত বা শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত। এই তুলনাটিও কি সত্য বা বাস্তবধর্মী, উপমান কর্মধারয়। মুখচন্দ্র, দেখো এই তুলনা কিন্তু মিথ্যা বা অবাস্তবধর্মী। আমাদের ছেলেবেলা আছে না একটু দুষ্টু টাইপের, কি করে কোনো মেয়েকে পটানোর জন্য বলে যে তুমি চাঁদের মতো সুন্দর, কিন্তু এই তুলনা কি একদম মিথ্যা বা অবাস্তব। হ্যাঁ, ওই পটানো পর্যন্তই শেষ। তাহলে মানুষের মুখ কখনো কি চাঁদ আকৃতির হইতে পারে? চাঁদ কি, চাঁদ কখনো আমরা দেখি ডিম্বাকৃতির হয়ে থাকে, চাঁদ কখনো আমরা দেখি এইরকম হয়ে থাকে, আবার কখনো দেখি পুরোপুরি গোল আকৃতির হয়ে থাকে। তাহলে মানুষের মুখের আকৃতি কখনো চাঁদের মতো হইতে পারে না? পারে না। এই তুলনাটি কি অবাস্তব বা মিথ্যা, বা আমরা বলতে পারি যে পটানোর জন্য কাইন্ড অফ চাপাবাজি, তাই না? তাহলে এই যে যখন চাপাবাজি করবে তখন সেটিকে বলা হয় উপমিত কর্মধারয়। তাহলে এটাকে কি বলা হচ্ছে? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায় কি বলা হচ্ছে? উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। দেখো বজ্রকণ্ঠ, আচ্ছা মানুষের কণ্ঠ কখনো বজ্রপাতের মতো হইতে পারে? হইতে পারে, গাম্ভীর্যপূর্ণ হইতে পারে, কিন্তু একদম বজ্রের মতো হইতে পারে না। আবার দুইটি হলো বিশেষ্য পদ, বজ্রকণ্ঠ। আচ্ছা খেয়াল করো, বজ্রকণ্ঠ কি হবে? কণ্ঠ, কণ্ঠ কিসের মতো? এই বজ্রের ন্যায়, বজ্রের ন্যায়। একটা জিনিস খেয়াল করো, উপমিত কর্মধারয়ে ন্যায় কোথায় চলে আসতেছে? শেষে আসতেছে, আর উপমানে কোথায় ছিল? মধ্যে ছিল। এটা একটু খেয়াল রাখবা। তাহলে কি হবে? উপমিত কর্মধারয়। পদ্ম আঁখি, আঁখি মানে চোখ, পদ্ম মানে তো বুঝতে পারতেছো পদ্ম ফুল। তাহলে মানুষের চোখ কখনো কি পদ্মের মতো হইতে পারে না? এই তুলনাটিও কি মিথ্যা বা অবাস্তব। তাহলে কি হবে? আঁখি পদ্মের ন্যায়, আঁখি পদ্মের, আঁখি পদ্মের ন্যায়। তাহলে কি আমার? উপমিত কর্মধারয়। আচ্ছা এই পরের তিনটি একটু খেয়াল করো, জীবন প্রদীপ, মোহনিদ্রা এবং যৌবন সূর্য। জীবন প্রদীপ, তাহলে জীবন প্রদীপ, আচ্ছা জীবন, মানুষের জীবন কি দেখা যায়? মানুষের জীবন প্রাণ আমরা কিন্তু এটা দেখতে পাই না, এটা অনুভব করতে পারি। তাহলে দেখো এই যে জীবন, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর প্রদীপ, প্রদীপ আমরা দেখতে পাই, কনক্রিট নাউন। তাহলে জীবন অদৃশ্য, প্রদীপ দৃশ্য, ঠিক আছে? আবার দেখো মোহ, মোহ নিদ্রা, ঠিক আছে? তাহলে কি একটা অদৃশ্য একটা দৃশ্য। তারপরে যৌবন, যৌবন হলো অদৃশ্য, সূর্য হলো দৃশ্য। যদি বলা হয় মন মাঝি, দেখো মন মাঝি কি? মন হলো মানুষের দেখা যায় না, কিন্তু মাঝি কি? মাঝি হলো দেখা যায়। এরকম জীবন তরী, দেখো মানুষের জীবন দেখা যায় না, কিন্তু তরী কি? তরী হলো দেখা যায়, জীবন তরী। তারপরে কি? সুখ সাগর, মানুষের সুখ দেখা যায় না, কিন্তু সাগর কি? সাগর হলো দেখা যায়। তাহলে এইরকম যে শব্দগুলো, প্রথম অংশ কি? প্রথম অংশ অদৃশ্য এবং পরের অংশ দৃশ্যমান হলে তখন সেটি হয়ে যায় রূপক কর্মধারয় সমাস। তাহলে দেখো জীবন প্রদীপ, তাহলে কি সমাস আমাদের? রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। তাহলে আমাদের ব্যাস বাক্য খুবই সহজ, যখন অদৃশ্য এবং দৃশ্যমান থাকতেছে তখন মাঝখানে কি করবা? রূপ নিয়ে আসবা। জীবন রূপ প্রদীপ, জীবন রূপ প্রদীপ। মোহনিদ্রা কি? মহরূপ, মহরূপ নিদ্রা। যৌবন সূর্য কি? যৌবন রূপ সূর্য, যৌবন রূপ সূর্য। তাহলে এগুলো সবই কি? সবই হলো রূপক কর্মধারয় সমাস। তারপরে খেয়াল করো, তারপরে আয়কর, আয়কর, ঠিক আছে? আচ্ছা আমরা তিন প্রকার পড়লাম, উপমান, উপমিত, রূপক।
এই 3 প্রকারের বাইরেও আর 2 প্রকার কর্মধারয় সমাস রয়েছে। একটিকে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়, আর একটিকে বলা হচ্ছে হলো সাধারণ কর্মধারয়। দেখো, যখন ব্যাস বাক্যের মাঝখান থেকে পদ লোপ পায় তখন সেটিকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয়। এটি পারার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। এটি আসলে কোনো টেকনিক্যালি শেখার কোনো ওয়ে নেই। তো সেই ক্ষেত্রে যেই প্র্যাকটিসগুলো এখানে রয়েছে সেগুলো মোটামুটি তোমরা যদি আয়ত্তে রাখো তাহলে আশা করি পরীক্ষায় কমন পাবে। তো দেখো, আয়কর, আয়কর বলা হচ্ছে আয়ের উপর ধার্য কর। কি বলা হচ্ছে? আয়ের উপর, মানুষ যে আয় করে সে আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটিকে বলা হয় আয়কর। তাহলে আয়ের উপর ধার্য কর, তাহলে আমাদের কি সমাস? এখানে এই যে উপর ধার্য, মধ্য থেকে এই পদটুকু লোপ পেয়েছে, এই জন্য একে বলা হচ্ছে হলো মধ্য পদলোপী কর্মধারয়। তবে পরীক্ষায় তোমরা যদি কেউ এই মধ্য পদলোপী কথাটি নাও লিখতে পারো, শুধু কর্মধারয় লিখতে পারো, তবুও নাম্বার পাবে। তবে যদি পারো চেষ্টা করবে তোমরা মধ্য পদলোপী লিখতে বা তার যে শ্রেণীকরণ সেটি করতে, যদি পারো, না পারলে দরকার নাই। জ্যোৎস্না রাত, খেয়াল করো জ্যোৎস্না রাত এখানে কি? আচ্ছা, আমাদের কিভাবে চিনবা, তুমি কিভাবে চিনবা যে এই শব্দগুলো কিভাবে চিনবা যে এগুলো হলো তোমার আমাদের কর্মধারয় সমাস? তো কর্মধারয় সমাস চেনার তোমার উপায় আমি কি বলেছিলাম? যে পরপদ প্রধান হবে। তাহলে এখানে আয়ের প্রাধান্য বেশি না করের প্রাধান্য বেশি? এখানে কিন্তু করের প্রাধান্য বেশি। জ্যোৎস্না রাত, জ্যোৎস্নার প্রাধান্য বেশি নাকি রাতের? ওই রাতের প্রাধান্য বেশি। তাহলে মৌমাছি এখানে মৌয়ের নাকি মাছির? মাছির প্রাধান্য বেশি। শিক্ষামন্ত্রী শিক্ষার নাকি মন্ত্রীর? মন্ত্রীর প্রাধান্য বেশি। তারপর দেখো স্মৃতিসৌধ, স্মৃতির নাকি সৌধের? সৌধের প্রাধান্য বেশি। সিংহের নাকি আসনের? আসনের প্রাধান্য বেশি। মানে পরপদের প্রাধান্য বেশি। এবং দেখো এই পূর্বপদের সাথে পরপদের কি একটা তুলনামূলক একটা সম্পর্ক আছে, একটা তুলনামূলক সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তাহলে তুলনা করা বুঝাবে এবং পরপদ প্রধান হবে, সেই ক্ষেত্রে কি হবে? কর্মধারয়। আমরা যদি আগের গুলো একটু খেয়াল করি, আগের গুলো দেখো সব তুলনা করা বুঝাইছে। খরগোশের সাথে ব্যস্ততার তুলনা, মুখের সাথে চাঁদের তুলনা, বজ্রের সাথে কণ্ঠের তুলনা, পদ্মের সাথে আখির চোখের তুলনা, জীবনের সাথে প্রদীপের তুলনা, মোহর সাথে নিদ্রা ঘুমের তুলনা, যৌবনের সাথে সূর্যের তুলনা। আগের গুলো যদি আমরা দেখি তাহলে কি সবগুলো কি ছিল? তুলনা করা বুঝাইছে এবং সবগুলোর পরপদ প্রধান। এই কালোকে বুঝাচ্ছে, ব্যস্ততাকে বুঝাচ্ছে, হ্যাঁ, যদিও এখানে মুখকে বুঝাচ্ছে। দেখো তাহলে কি আমাদের পরপদের যে প্রাধান্য সেইটি হলো বেশি, পরপদের প্রাধান্য আমাদের বেশি। ওই মুখচন্দ্রটা চন্দ্রমুখ লেখা যায়। আচ্ছা, তারপর দেখো জ্যোৎস্না রাত, তাহলে জ্যোৎস্না রাত কি হবে? এই জিনিসগুলো একটু প্র্যাকটিস রাখতে হবে যে জ্যোৎস্না শোভিত রাত, যেই রাতে জ্যোৎস্না শোভা পাচ্ছে, জ্যোৎস্না শোভিত রাত। আবার জ্যোৎস্না বিধৌত রাতও বলা হয়, শোভিত দিলেও হবে, কোনো সমস্যা নেই। মৌমাছি, মৌ আশ্রিত মাছি, কি বলা হচ্ছে? মৌ আশ্রিত মাছি। এই যে মাঝখান থেকে আশ্রিত কথাটি বাদ চলে গেল, এই জন্য বলা হচ্ছে হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে শিক্ষামন্ত্রী, শুরুতে আমরা বোঝার জন্য পড়েছিলাম শিক্ষা বিষয়ক মন্ত্রী, তাই না? শিক্ষা বিষয়ক মন্ত্রী, মাঝখান থেকে বিষয়ক কথাটি বাদ চলে গেছে, মাঝখান থেকে শিক্ষা বিষয়ক মন্ত্রী মধ্যপদলোপী কর্মধারয়। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, কি বলা হচ্ছে? স্মৃতি রক্ষার্থে সৌধ, তাহলে কি মধ্যপদলোপী কর্মধারয়। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, কি বলা হচ্ছে? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মধ্যপদলোপী কর্মধারয়। আসনটাকে বোঝাচ্ছে, সিংহকে বোঝায় নাই। তাহলে পরপদ প্রধান, কিন্তু সিংহর সাথে আসনকে তুলনা করা হয়েছে, তাহলে তুলনা করা বোঝায় এবং পরপদের প্রাধান্য বেশি হয়, সেটিকে বলা হয় আমাদের কর্মধারয় সমাস। তারপর দেখো এখানে আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন সাধারণ কর্মধারয়, এগুলো ব্যাস বাক্যের মধ্যে যদি যে আসে বা যিনি তিনি সাপেক্ষ সর্বনাম আসে বা যার তার, তখনও কি হয়ে যায়? তখনও তখনও সাধারণ কর্মধারয় হয়ে যায়। যেমন গল্পপ্রেমিক, গল্পপ্রেমিক যে, গল্প প্রেমিক যে। মহাপৃথিবী, মহা যে পৃথিবী। নীলপদ্ম, নীল যে পদ্ম, নীল যে পদ্ম। মহাকবি, মহাকবি যে বা মহান যে কবি। মহাত্মা, মহৎ যে আত্মা, মহৎ যে আত্মা। এখানে কিন্তু এই কবিকেই বোঝাচ্ছে, এই পদ্মকেই বোঝাচ্ছে, পৃথিবীকে, প্রেমিককে, এই আত্মাকে। হ্যাঁ, তাহলে পরের পদগুলোকে বোঝাচ্ছে, পরের পদ প্রাধান্য পাচ্ছে। তাহলে দেখো পরের পদ 3টা জায়গায় হইতে পারে। একটা হলো কোথায়? একটা হলো দ্বিগুতে হইতে পারে, কিন্তু দ্বিগুতে কি থাকবে? অবশ্যই সামনে সংখ্যা থাকবে। তাহলে এখানে সামনে সংখ্যা নাই, মানে দ্বিগুবাদ, তাহলে হয় তৎপুরুষ হবে নয়তো কর্মধারয় হবে। কিন্তু তৎপুরুষ হইতে গেলে বিভক্তি লোপ পাইতে হয়, ব্যাস বাক্য থেকে গেলে বিভক্তি লোপ পাইতে হয়, কিন্তু এখানে বিভক্তি কোথাও লোপ পাচ্ছে না। তারপর দেখো প্রাণ চঞ্চল, চঞ্চল যে প্রাণ, অনেক সময় পরপরটিও সামনে চলে আসতে পারে এভাবে, যে চঞ্চল যে
প্রাণ। বেগুন ভাজা, ভাজা যে বেগুন, ভাজা যে বেগুন। তারপর দেখো হলুদ বাটা, বাটা যে হলুদ, বাটা যে হলুদ। তাহলে এগুলো সবই কি? সবই এগুলো হলো সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয়। ঠিক আছে? আচ্ছা, এগুলো তোমরা দেখবে আরেকটা ওয়েতে তোমাদের বিভিন্ন বইয়ে দেওয়া থাকে যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন প্লাস নাউন, এভাবেও হয়। তো সেইটাতেও শেখা যায়। তো সেইটা হচ্ছে তোমরা এইভাবে শেখো, এটা বেশি কাজে লাগবে। আর যদি মনে করো সেইটা শিখবা, সেটাও শেখানো যাবে। উপমান কর্মধারের ক্ষেত্রে যে ব্যাপারটি, সেটি মাথায় রাখবা। উপমান কর্মধারের ক্ষেত্রে সেটি হলো যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। উপমিততে যে ব্যাপারটি, সে ব্যাপারটি হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সরি, উপমিততে যে ব্যাপারটি, উপমিততে হলো নাউন প্লাস নাউন। আর রূপকে যেটি, সেটি হলো যে তোমার হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হলো কনক্রিট নাউন। এটিও মাথায় রাখতে পারো যে উপমান যেটি, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। কিরকম দেখো, একটু খেয়াল করো। কাজল, কাজল কি? কাজল হলো নাউন। কাজল কি? নাউন। কালো কি? কালো হলো অ্যাডজেক্টিভ। যদি আরো দু একটা উদাহরণ দেই, অরুণ রাঙা, অরুণ রাঙা। তাহলে দেখো অরুণ কি? অরুণ হলো সূর্য, নাউন। রাঙা কি? রঙিন, অ্যাডজেক্টিভ। তাহলে অরুণ রাঙা কি? অরুণের ন্যায় রাঙা, উপমান কর্মধারয়। তারপর যদি বলা হয় যে হিম শীতল, হিম কি? হিম হলো তোমার বরফ, আর শীতল একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে হিম হলো তোমার নাউন, শীতল হলো অ্যাডজেক্টিভ। তারপর যে রক্ত লাল, রক্ত লাল, রক্ত কি? রক্ত হলো নাউন, লাল হলো অ্যাডজেক্টিভ। তাহলে রক্তের ন্যায় লাল, হিমের ন্যায় শীতল। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ যখন হবে তখন উপমান কর্মধারয় হবে। আর যখন উভয়টি নাউন হবে, উভয়টি নাউন কিন্তু তুলনাটি অবাস্তব হবে, তখন উপমিত কর্মধারয় হবে। কিরকম? তোমার যদি বলা হয় বাহু লতা, বাহু লতা, দুইটি হলো কি? বিশেষ্য পদ। বাহু মানে হাত, লতা মানে গাছের যে লতা পাতা আছে। মানুষের হাত কখনো লতা পাতার মতো হয়? হয় না। তাহলে কি? বাহু লতার ন্যায়, বাহু লতার ন্যায়। তাহলে দুইটি নাউন, দুইটি নাউন, উপমিত কর্মধারয়। তারপরে কি হইতে পারে? আমরা একটু আগে দেখলাম যে এই যে মুখ চন্দ্র, দুইটাই নাউন, মুখ নাউন, চন্দ্র নাউন। আবার দেখো বজ্রকণ্ঠ, বজ্র নাউন, কণ্ঠ নাউন। পদ্ম আঁখি, পদ্ম নাউন, আঁখিও নাউন। দুইটাই বিশেষ্য পদ, দুইটাই বিশেষ্য পদ, কিন্তু তুলনাটি অবাস্তব। তখন সেটি কি? তখন সেটি উপমিত কর্মধারয়। তাহলে উপমানের ক্ষেত্রে কি? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। উপমিতের ক্ষেত্রে কি? নাউন প্লাস নাউন। রূপকের ক্ষেত্রে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস কনক্রিট নাউন। মানে একটা অদৃশ্য, পরেরটা দৃশ্যমান। যেমন সুখ, রূপ, সাগর। সুখ দেখা যায় না, সাগর দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, যৌবন দেখা যায় না, সূর্য দেখা যায়। যৌবন, রূপ, সূর্য। আচ্ছা, আর তারপরে দেখো এইটা প্র্যাকটিস করতে হবে, যেটা মধ্যপদলোপী। আর সাধারণ কর্মধারয়টা নাউন প্লাস অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনও হইতে পারে। সাধারণ কর্মধারয়টাও একটু প্র্যাকটিসে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো তৎপুরুষ সমাস। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আমাদের আর দুইটি সমাস রয়েছে। একটি হলো তৎপুরুষ সমাস, আর একটি হলো বহুব্রী সমাস। ওকে, দেখো তৎপুরুষ সমাসের যে ব্যাপারটি, তৎপুরুষ সমাসের আরেকটি নাম আছে, সেই নামটি হলো কারক লোপী সমাস। কি বলা হয়? কারক লোপী, কারক লোপী সমাস। কারক লোপী কেন বলা হচ্ছে? বলার কারণটা হলো যে এই সমাসের ব্যাসবাক্য থেকে বা পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পায় বলে এটিকে বলা হয় কারক লোপী সমাস। আচ্ছা, এই তৎপুরুষ সমাস কিন্তু 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার, অনেকগুলো। ঠিক আছে, তোমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমরা সহজেই শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু খেয়াল করো, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান, ওই যে দ্বিতক ইকুয়াল টু পরপদ প্রধান, প্রথমেই বলেছিলাম যে দ্বিতক সমান কি? পরপদ প্রধান। মানে এখানে পরপদের প্রাধান্য বেশি থাকবে। আচ্ছা দেখো, তো তৎপুরুষ সমাস যদি আমরা চিনতে যাই, তাহলে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো যে তৎপুরুষ সমাসে অবশ্যই কি প্রধান? পরপদ প্রধান, পরপদ প্রধান হবে। এবং ব্যাসবাক্য বা পূর্বপদ থেকে, ব্যাসবাক্য বা পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে। কি পাবে? বিভক্তি লোপ পাবে। আচ্ছা, তৎপুরুষ সমাস 9 প্রকার। এই 9 প্রকার সমাস পাঠতে গেলে সবার আগে যেটি পাঠতে হবে সেটি হলো তোমাকে বিভক্তি পাঠতে হবে। একটু খেয়াল করো, দ্বিতীয় বিভক্তি। আর প্রথমটা লিখলাম না, কারণ প্রথমটা তোমাদের লাগবে না। প্রথমটা হলো শূন্য বিভক্তি বা স্বরীয়। দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কাকে বলা হচ্ছে? দ্বিতীয় বিভক্তি বলা হচ্ছে হলো
কে কে রে এরে। তারপর দেখো তোমার তৃতীয়া বিভক্তি বলা হচ্ছে হলো দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী বিভক্তি বলা হচ্ছে হলো কে, জন্য আর নিমিত্তে, এই তিনটি ব্যবহৃত হয়। পঞ্চমী বলা হচ্ছে হলো হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে। ষষ্ঠী হলো র এর, আর সপ্তমী হলো এ অন্তস্থ অ তে এতে। তোমাকে এই বিভক্তিগুলো মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? কারণ ব্যাস বাক্য থেকে যদি কে বিভক্তি লোপ পায় তখন সেটি দ্বিতীয় তৎপুরুষ হবে, যদি দ্বারা দিয়া কর্তৃক লোপ পায় তখন তৃতীয় তৎপুরুষ হবে, যদি জন্য নিমিত্তে লোপ পায় তখন চতুর্থী তৎপুরুষ হবে, যদি হতে থেকে চেয়ে লোপ পায় পঞ্চমী তৎপুরুষ হবে, ঠিক একইভাবে ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ হবে। তাহলে এখানে 6 প্রকার আছে। দেখো এদের নামে নাম, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, এদের নামে নাম এখানে আছে 6 প্রকার। আর যে বাকি 3 প্রকার, সেই 3 প্রকার হলো উপপদ তৎপুরুষ, ন তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ। এই মোট 9 প্রকার হলো তৎপুরুষ সমাস। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব সহজেই শিখে ফেলবো। একটু খেয়াল করো, দুঃখ প্রাপ্ত, তাহলে এটি কোন সমাস? দুঃখ প্রাপ্ত, দেখো এখানে কি আছে, এখানে প্রাপ্ত আছে। একটা জিনিস মাথায় রাখবা, যখন এরকম প্রাপ্ত, আপন্ন, গত এসব থাকলে দ্বিতীয় তৎপুরুষ হয়। এটা টেকনিক, তো টেকনিক ছাড়াও শেখা যায়। সেটি হলো যে তোমরা একটু প্রশ্ন করবা পরের পদকে কি বা কাকে দিয়ে, পরপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তখন কি হবে? তখন দ্বিতীয় তৎপুরুষ হবে। কারণ দ্বিতীয় তৎপুরুষের অপর নাম হলো কর্ম তৎপুরুষ। লেখো দুঃখ প্রাপ্ত, কাকে প্রাপ্ত বা কি প্রাপ্ত? দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। তাহলে আমার ব্যাস বাক্য কি? দুঃখকে প্রাপ্ত। তাহলে এই যে কে, এই কেটা হলো লোপ পেয়েছে এই আমার সমস্ত পদে, এই জন্য একে বলা হচ্ছে আমার দ্বিতীয় তৎপুরুষ। কি বলা হচ্ছে? আমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। একইভাবে খেয়াল করো, কাকে আপন্ন বা কি আপন্ন? বিস্ময়কে আপন্ন, বিস্ময়কে আপন্ন, বিস্ময়কে আপন্ন আমার কি? দ্বিতীয় তৎপুরুষ, কারণ কে লোপ পাচ্ছে ব্যাস বাক্য থেকে, কে লোপ পাচ্ছে। আচ্ছা, তারপর তোমরা প্রাপ্ত, আপন্ন, গত, আশ্রিত এই শব্দগুলো সমস্ত পদের শেষে যদি দেখো তখনও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এটা মুখস্থ রাখতে পারো। তা দেখো, মাছ ধরা, কি ধরা বা কাকে ধরা? মাছকে ধরা, মাছকে ধরা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। তারপর দেখো জোনাকীর্ণ, জোনাকীর্ণ শব্দটি আগে বুঝতে হবে। এখানে জন যোগ আকীর্ণ শব্দটি আছে। আকীর্ণ মানে ছেয়ে যাওয়া বা একটা জায়গা কি দখল করে নেওয়া। আর জন মানে কি? জন মানে সাধারণ মানুষ। তাহলে কি হবে? জন দ্বারা আকীর্ণ, জন দ্বারা আকীর্ণ। একটু খেয়াল করো, জন দ্বারা আকীর্ণ, একটা জায়গা সাধারণ মানুষ দ্বারা ছেয়ে আছে, তাহলে তখন সেটি হয়ে যাবে হলো তৃতীয় তৎপুরুষ। কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তৃতীয় তৎপুরুষ চেনার একটি টেকনিক বা উপায় আছে, এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো, যে প্রথম অংশ দ্বারা দ্বিতীয় অংশের কাজ সম্পন্ন হবে। মানে পূর্বপদ যে, সে পরপদের কাজটি সম্পাদিত করবে বা সম্পাদন করতে সহায়তা করবে। কিরকম? দেখো, এই জন কি করলো? একটা জায়গা আকীর্ণ করে রাখছে, মানে সে রাখছে। আবার দেখো বাঘ বিতণ্ডা, বাঘ বিতণ্ডা, একটা বাঘ হবে, বাঘ বিতণ্ডা। বাঘ মানে কি? বাঘ মানে হলো কথা, আমাদের বাক নিশ্চিত যে শব্দ বের হচ্ছে কথা, আর বিতণ্ডা মানে ঝগড়া। তাহলে ঝগড়া করলে কি দ্বারা হয়? বাক দ্বারা বা কথা দ্বারা ঝগড়া হয়। তাহলে দেখো এই পূর্বপদ দ্বারা পরপদের কাজটি হয়ে যাচ্ছে। তাহলে আমার কি? বাক দ্বারা বিতণ্ডা, বাক দ্বারা বিতণ্ডা। তাহলে আমার পূর্বপদ দ্বারা পরপদের কাজ হয়ে যাচ্ছে। শোকার্ত, শোক দ্বারা আর্ত, শোক দ্বারা কি থাকা? শোক দ্বারা ছিয়ে থাকা বা শোকটা নিজের মধ্যে লেপ্টে থাকা ব্যাপার যেটা আর কি। তাহলে
শোক দ্বারা আর্ত। তাহলে তৃতীয় তৎপুরুষ। রান্নাঘর, মাপকাঠি, এগুলো একটু খেয়াল করো। এগুলো এই যে ঘর বা কাঠি পরপদ, পূর্বপদের জন্য পরপদটা তৈরি করা হয়েছে। পূর্বপদের জন্য পরপদটি তৈরি করা হয়েছে এমন কিছু বুঝালে চতুর্থী তৎপুরুষ হয়। এটা একটু তোমরা মাথায় রাখতে পারো বা লিখে রাখতে পারো যে পূর্বপদের জন্য পরপদ তৈরি বা নির্মাণ করা বুঝালে চতুর্থী তৎপুরুষ হয়। কিরকম দেখো, রান্নার জন্য ঘর, তাহলে ঘরটা কেন নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে? রান্নার জন্য। তাহলে রান্নার জন্য ঘর, তাহলে কি আমার হলো চতুর্থী তৎপুরুষ। মাপকাঠি, কাঠিটা কিসের জন্য? মাপার জন্য। তোমরা যদি সিট কাপড়ের দোকানে যাও, দেখবে একটা গজ লাঠি থাকে বা একটা কাঠি থাকে, সেটি দিয়ে কাপড় কেটে কেটে বিক্রি করা হয় মেপে, ওইটিতে কাপড় মেপে কেটে বিক্রি করা হয়। তাহলে কাঠিটা কিসের জন্য রাখা হয়েছে? মাপার জন্য। তাহলে মাপের জন্য কাঠি কি বলা হচ্ছে? মাপার জন্য বা মাপের জন্য কাঠি, সেটিকে আমরা বলছি হলো মাপকাঠি। তাহলে আমাদের কি চতুর্থী তৎপুরুষ। তারপর খেয়াল করো, তপবন। এই তপ মানে কি? তপস্যা বা সাধনা। এই বনটা কিসের জন্য? তপস্যা করার জন্য। তাহলে আমার কি তপের নিমিত্তে বন, তাহলে তপস্যার নিমিত্তে বা তপস্যার জন্য যে বন, সেটিকে বলা হয় হলো তপবন। তাহলে কি আমাদের চতুর্থী তৎপুরুষ। কারণ কি বলতো, এই যে জন্য বা নিমিত্ত মাঝখান থেকে বাদ পড়ে যাচ্ছে, এই জন্য চতুর্থী তৎপুরুষ। হজ যাত্রা, দেখো যাত্রাটা কিসের জন্য? হজের জন্য যাত্রা। তাহলে হজের জন্য যাত্রা, তাহলে এই যে জন্য বা নিমিত্তে, এই দুইটা কথা যদি আসে বা বাদ যায়, তখন সেটি কি? চতুর্থী তৎপুরুষ। তারপর দেখো দেবদত্ত, তোমরা এই দুইটা একটু মুখস্থ রাখবা। কে দিয়ে, কে বিভক্তি দিয়ে দুনিয়ার যত শব্দ আসবে সবই দ্বিতীয় তৎপুরুষ, শুধু এই দুইটা ব্যতীত। এই দুইটা আসলে চতুর্থী তৎপুরুষ, এই দুইটা মুখস্থ রাখবা। দেবকে দত্ত, কি বলা হচ্ছে? দেবকে দত্ত মানে দেবতার উদ্দেশ্যে নিবেদিত কিছু, সেটাকে দেবদত্ত বলা হয়। দেবতার উদ্দেশ্যে মানুষ যখন কোনো কিছু দেয়, সেটা আসলে কোনো স্বার্থ থাকে না, স্বার্থ ত্যাগ করেই দেয়। আর স্বার্থ ত্যাগ করে যখন দেয়, তখন সেটি চতুর্থী তোমার বিভক্তির ব্যবহার চলে আসে, সম্প্রদান কারকের মতো। গুরুকে ভক্তি, একই ব্যাপার। গুরুকে মানুষ যখন ভক্তি করে, সেটা মন থেকেই শ্রদ্ধা ভক্তিটি করে, সম্প্রদানের মতো। এই জন্য এই গুরুকে ভক্তি এবং দেবকে দত্ত, এই দুইটি ক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ হয়। ব্যতীত, এই দুইটি ব্যতীত যত কে বিভক্তি দিয়ে আসবে, যেমন মাছকে ধরা, ভাতকে রাধা, হ্যাঁ, যত আসবে, কলাকে বেচা, যত আসবে সবই কে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ হবে। দেশ পলাতক, দেখো দেশ পলাতক একটা বিয়োজক সম্পর্ক। যদি একটা বিয়োজক সম্পর্ক বুঝায়, কি বুঝায়? একটা বিয়োজক সম্পর্ক বুঝায়, তখন সেটি পঞ্চমী তৎপুরুষ হয়ে যাবে। যেমন দেশে মনে করো 100 জন মানুষ ছিল, 20 জন পালায় গেছে, মানে কমে গেছে, একটা কমে যাওয়ার বা একটা বিয়োজন সম্পর্ক, সেটি বুঝালে পঞ্চমী তৎপুরুষ হয়। তাহলে দেখো, আর পঞ্চমী তৎপুরুষ মানে কি? দেশ থেকে পলাতক, দেশ থেকে পলাতক, দেশ পলাতক, কি হলো? পঞ্চমী তৎপুরুষ। যুদ্ধ বিরতি, তাহলে যুদ্ধ হতে বিরতি বা যুদ্ধ থেকে বিরতি, তাহলে যুদ্ধ যে বিরতি, যুদ্ধটা থেমে যাওয়া, তাই না? যুদ্ধ থেকে বিরতি বা যুদ্ধ হতে বিরতি, তাহলে আমাদের কি? পঞ্চমী তৎপুরুষ। লোক ভয়, ভয়কে উৎপন্ন যদি বুঝায়, গৃহীত, উৎপন্ন, ভীত, ভয় পাওয়া বুঝালেও পঞ্চমী তৎপুরুষ হয়। তাহলে কি? লোক হতে ভয়, লোক হতে ভয়, পঞ্চমী তৎপুরুষ। জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। আমরা চোখ নিয়ে জন্মাইছি, আমরা আলো দেখতে পাই আমরা, কিন্তু একজন ব্যক্তি দেখতে পায় না। তার মানে কি? সে তার যে চোখের বৈশিষ্ট্য, সেটি কম নিয়ে জন্মাইছে। তাহলে জন্ম থেকে একটা বিয়োজন সম্পর্ক নিয়ে সে জন্মাইছে, তার মানে কি? জন্ম থেকে অন্ধ। তাহলে কি হবে? পঞ্চমী তৎপুরুষ। জন্ম থেকে অন্ধ, পঞ্চমী তৎপুরুষ। তারপর দেখো কবিগুরু, তাহলে কবিগুরু কি বলা হচ্ছে? কবিদের গুরু যিনি, তাকেই বলা হচ্ছে কবিগুরু। তাহলে কবিদের গুরু, এখানে একটু খেয়াল করো, এখানে এর বিভক্তি লোপ পেয়েছে, এবং র বা এর যদি লোপ পায়, তখন সেটি কি হয়ে যায়? ষষ্ঠী তৎপুরুষ। তারপর দেখো চা বাগান, বাগানটা কিসের? চায়ের বাগান, কি বলা হচ্ছে? চায়ের বাগান। তাহলে দেখো র বা এর লোপ পেলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। তারপর দেখো ঝর্ণাধারা, কি হচ্ছে? ঝর্ণার ধারা, কি বলা হচ্ছে? ঝর্ণার ধারা। এই যে র বিভক্তি লোপ পেল, মানে সমস্ত পদে লোপ পেয়েছে, এই জন্য কি? ষষ্ঠী তৎপুরুষ। নবীন বরণ, কি হচ্ছে? নবীনদের বরণ, কি বলা হচ্ছে? নবীনদের
বরণ, ষষ্ঠী তৎপুরুষ। তারপর দেখো রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের প্রতি, তাহলে আমার এখানে র বা এর বাদ যাচ্ছে, ষষ্ঠী তৎপুরুষ। রাজনীতি, রাজনীতি হলো রাজার নীতি, রাজার নীতি সেটিকে রাজনীতি বলা হচ্ছে, তাহলে এখানে র বা র লোপ পাচ্ছে, তার মানে আমার ষষ্ঠী তৎপুরুষ। অপরাহ্ন, এই যে দিনের যে ভাগগুলো যদি বুঝায়, সময় যদি বুঝায়, তখনও ষষ্ঠী তৎপুরুষ হয়। সেক্ষেত্রে এই দিনের ব্যাপারটি সামনে চলে আসে এবং ব্যাস বাক্যটি এরকম হবে, অন্যের অপর ভাগ। অপরাহ্ন কি বলা হচ্ছে? অন্যের বা দিনের, অন্য মানে দিন, তাই না? অন্যের অপর ভাগ, তাহলে অন্যের অপর ভাগ, এই যে এখানে এর লোপ পেয়েছে, এই জন্য একে বলা হচ্ছে হলো ষষ্ঠী তৎপুরুষ। রাজপথ, রাজপথ পথের রাজা, কি বলা হচ্ছে? পথের রাজা রাজপথ, এখানে এর বিভক্তি লোপ পেয়েছে, এই জন্য এটি হলো ষষ্ঠী তৎপুরুষ। তারপর দেখো এগুলো সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ চেনার উপায় হলো যে তুমি কখন বা কোথায় দিয়ে পরপদকে প্রশ্ন করলে, কখন কোথায় বা, কখন কোথায় বা কি বিষয়ে, কখন কোথায় বা, কখন কোথায় বা কি বিষয়ে, এই তিনটি কথা দ্বারা পরপদকে তুমি প্রশ্ন করলে, এই তিনটি কথা দ্বারা পরপদকে প্রশ্ন করলে কি হবে? তোমার সপ্তমী তৎপুরুষ তুমি পাবে। অকাল মৃত্যু, তুমি প্রশ্ন করো কখন মৃত্যু, অকালে মৃত্যু, কখন? অকালে মৃত্যু। তাহলে দেখো আমি যদি ব্যাস বাক্যটা একটু লিখি, অকালে মৃত্যু। কিন্তু ব্যাস বাক্যটা খেয়াল করো, এখানে অকালে, এখানে এ ছিল, তাই না? এ লোপ পেয়েছে এখানে, তো যে এ লোপ পেলো, এ অন্তস্থ অ, তে, এতে, এগুলো সপ্তমী তৎপুরুষ, তাহলে সপ্তমী বিভক্তি, তাহলে সপ্তমী বিভক্তি লোপ পেলো মানে কি? মানে এটা হলো সপ্তমী তৎপুরুষ। তারপর খেয়াল করো গাছ পাকা, কোথায় পাকা? একটা ফল, গাছ পাকা, কোথায় পাকা? কোথায় পেকেছে? গাছে পেকেছে বা গাছে পাকা। তাহলে প্রশ্ন করো কোথায় পাকা? গাছে পাকা। এই যে দেখো একইভাবে এখান থেকেও এই বিভক্তি লোপ পেয়েছে, এই জন্য এটিও হলো সপ্তমী তৎপুরুষ। বনভোজন, কোথায় ভোজন? কোথায় ভোজন? বনে ভোজন। তাহলে এই যে বনে, এখান থেকেও এই বিভক্তি লোপ পেয়েছে, এই জন্য এটি হলো সপ্তমী তৎপুরুষ। সলিল সমাধি, কোথায় সমাধি? সলিলে সমাধি, কোথায়? সলিলে সমাধি। সলিল মানে জল, জলে সমাধি করা, তাহলে সেটি কি? সপ্তমী তৎপুরুষ, এখানে এ লোপ পাচ্ছে। রাত কানা, কখন কানা? কখন চোখে দেখে না? রাতে কানা, তাহলে রাতে কানা, এখান থেকেও এই বিভক্তি লোপ পাচ্ছে, তাহলে এটি কি? এটি হলো আমাদের সপ্তমী তৎপুরুষ। কর্ম নিপুণ, কি বিষয়ে নিপুণ বা কি বিষয়ে দক্ষ? কর্মে নিপুণ, কর্মে নিপুণ। তাহলে কোনো বিষয়ে দক্ষতা অদক্ষতাও যদি ব্যাপারটি আসে, তখনও সেটি সপ্তমী তৎপুরুষ। ওকে, এখন দেখো এখানে যেগুলো আছে এগুলো হলো নয় তৎপুরুষ সমাস। কি সমাস? নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, নয় তৎপুরুষ সমাসটি কি সেটি বুঝতে গেলে এই নয় কথাটি বুঝতে হবে। এই নয় মানে হলো ন অর্থক। ন অর্থক মানে নেতিবাচক অর্থ প্রদান করে যে সমস্ত পদগুলো বা যে শব্দগুলো। তাহলে নেতিবাচক অর্থ প্রদান করতে পারে কিভাবে, একটু খেয়াল করো। তাহলে আমরা একটু হেডিং দিই যে নয় তৎপুরুষ। আচ্ছা, মানে ন অর্থক, ন অর্থক বা নেতিবাচকতা বোঝায় যে শব্দগুলো দ্বারা, নেতিবাচকতা প্রকাশ করে যে শব্দগুলো দ্বারা, হ্যাঁ, এবং পরপদের অর্থ প্রধান হয়, পরপদের অর্থ প্রধান হয়, তখন সেটিকে কি বলা হবে? ন তৎপুরুষ। ন তৎপুরুষ চেনার উপায় কি? চেনার উপায় হলো তোমার শব্দের শুরুতে, সমস্ত পদের শুরুতে অ, অনা, ব, বে, না, ফি, এই 6টি উপসর্গ, এই 6টি উপসর্গ থাকবে শব্দের শুরুতে, শব্দের শুরুতে, সমস্ত পদের শুরুতে, এবং এবং পরপদ প্রধান, পাশাপাশি কি হবে? পরপদের অর্থর প্রাধান্য থাকবে, তখন সেটি হয়ে যাবে হলো নয় তৎপুরুষ সমাস। কিরকম এখন একটু খেয়াল করি আমরা। অনাশ্রিত, এবং এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য হবে হলো, ব্যাস বাক্য শুরু হবে হলো নয় দ্বারা, নয় দ্বারা ব্যাস বাক্য শুরু হবে, ব্যাস বাক্য শুরু হবে। অনাশ্রিত, অনাশ্রিত কি হবে? অনাশ্রিত হলো নয় আশ্রিত, নয় আশ্রিত, তাহলে এখানে আশ্রয়ের প্রাধান্যটাই বেশি, তাহলে নয় আশ্রিত, তাহলে আমার কি? আমার এটি হলো নয় নয় তৎপুরুষ সমাস। তারপরে
অনতি বৃহৎ, অনতি বৃহৎ খেয়াল করো, নয় অতি বৃহৎ, তাহলে নয় তৎপুরুষ সমাস। তারপর দেখো অনৈক্য, অনৈক্য কি, নয় ঐক্য, তাহলে ঐক্য নেই, ঠিক আছে, নয় ঐক্য, তাহলে আমার নয় তৎপুরুষ সমাস। একটু খেয়াল করো, সব শুরুতে কি আছে, অন আছে, অন আছে, অ আছে, নি আছে, না আছে, অ আছে, তাহলে মোটামুটি এই অ, অন, আ এগুলো দিয়ে পরীক্ষায় বেশি আসে। তাহলে নিরর্থক কি, নয় অর্থক, যেটার কি নাই, যেটার নির্দিষ্ট বা ভালো কোনো অর্থ নেই, তাহলে নয় তৎপুরুষ। তারপরে না মঞ্জুর কি, নয় মঞ্জুর, যেটা মঞ্জুর করা হয় নাই, নয় মঞ্জুর, তাহলে খেয়াল করো কি হবে, নয় তৎপুরুষ সমাস। তারপর দেখো অক্ষত, নয় ক্ষত যা, অক্ষত আছে যেখানে ক্ষত হয় নাই, তাহলে কি, নয় তৎপুরুষ সমাস। তারপর দেখো উপপদ তৎপুরুষ সমাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় একটি আসবেই, তোমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন সকল বোর্ডে একটি থাকবে, একটি, হ্যাঁ, গ্যারান্টেড। তো উপপদ তৎপুরুষ তোমাদেরকে অনেকে এভাবে শিখাইতে পারে যে এক কথায় প্রকাশের মতো দেখতে হলে উপপদ তৎপুরুষ, আসলে সেইটা শেখার কোনো হয় না, কারণ অনেক বহুব্রী সমাস আছে যেগুলো দেখতে এক কথায় প্রকাশের মতো। হ্যাঁ, তো উপপদ তৎপুরুষ তোমরা এই টেকনিকটা মাথায় রাখতে পারো যে সমস্ত পদের শেষে যদি ধরা, মারা, কর, কার, চোরা, হারা, পোষা, চাটা ইত্যাদি থাকে, তাহলে উপপদ তৎপুরুষ সমাস হয়, এই বিষয়টি মাথায় রাখতে পারো। আরেকটি বিষয় মাথায় রাখতে পারো যে নাউন প্লাস কৃদন্ত পদ, নাউন প্লাস কৃদন্ত পদ ইকুয়াল টু উপপদ তৎপুরুষ, কি হবে, উপপদ তৎপুরুষ। আচ্ছা, তাহলে নাউন প্লাস কৃদন্ত পদ মানে ব্যাপারটা কিরকম দেখো, যদি আমি বলি জলজ, জলজ যদি বলি, জলজ শব্দটি একটু খেয়াল করো, এখানে জল, জল শব্দটি কি নাউন, আর এই যে এই জটা হলো কৃদন্ত, কৃদন্ত পদ কিরকম দেখো, এই জয়ের ব্যুৎপত্তি যদি আমরা দেখি, এই জয়ের ব্যুৎপত্তি এরকম যে যোন যোগ অ, যোন যোগ অ, ঠিক আছে, দেখো তাহলে পূর্বপদ বিশেষের সাথে, পূর্বপদ বিশেষের সাথে, পূর্বপদ বিশেষের সাথে কৃদন্ত পদে যে সমাস হয় সেটিকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়, সংজ্ঞাটা এরকম। তোমাদের যদি এভাবে বুঝতে কঠিন লাগে, জাস্ট এতটুকু মাথায় রাখবা, নাউন প্লাস ক্রিয়ার মতো দেখতে, তাহলে বিশেষ্য প্লাস ক্রিয়ার মতো দেখতে, পরপদ ক্রিয়ার মতো দেখতে, ক্রিয়ার মতো দেখতে, তাইলে কি হবে, তাইলে উপপদ তৎপুরুষ সমাস হয়ে যাবে। কিরকম দেখো, এক্সাম্পল দেখো, সত্যবাদী, সত্য কি, নাউন, বাদী মানে বলা, যে সত্য বলে যে, সত্য বলে যে। তারপর দেখো পঙ্কজ, পঙ্ক কি, কাদা, আর মানে জন্মানো, ক্রিয়া। প্রভাকর, প্রভা মানে তোমার জ্যোতি বা দীপ্তি, আর কর মানে যে দেয়, মানে করে যে বা আলো দেয় যে। পকেট মার, পকেট নাউন, মার এখানে ক্রিয়াপদের মতো। বুদ্ধি, জীবী, জীবী মানে জীবিকা, মানে জীবিটা এক্ষেত্রে ব্যবহার হয় জীবিকা নির্বাহ করা বুঝায়। তারপর দেখো প্রিয়ং বদা, তাহলে প্রিয় বাক্য বলে যে নারী, মানে বদা মানে বলা। কুম্ভকার মানে আকার দেয় যে, কুম্ভের আকার দেয় যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, যে ব্যাপারগুলো তো একটু খেয়াল করো। সত্যবাদী, তাহলে কি, সত্য বলে যে, তাই না, সত্য বলে যে, কি বলা হচ্ছে, সত্যবাদী, তাহলে কি সমাস আমাদের, আমাদের উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। তবে দেখো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ। প্রভাকর, প্রভা করে যে বা আলো দেয় যে, ঠিক আছে, উপপদ তৎপুরুষ। পকেট মার, পকেট মারে যে, পকেট মারে যে, উপপদ তৎপুরুষ। বুদ্ধিজীবী, বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে যে, বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে যে, উপপদ তৎপুরুষ। প্রিয়ংবদা, প্রিয় বাক্য বলে যে। তারপরে কুম্ভকর, কুম্ভ করে যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে। দেখো বহুব্রী সমাস তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু বহুব্রী সমাস আসলে বুঝে পড়লে কঠিন না, সহজ। কিভাবে দেখো, তোমরা ইতোমধ্যে পূর্বপদ পরপদ চেনো। বহুব্রী সমাসের সংজ্ঞাটা এরকম যে, যে সমাসের সমসমান পদগুলোর, যে সমাসের সমসমান পদগুলোর, সমসমান পদগুলোর কোনোটির অর্থ প্রধান না হয়, কোনোটির অর্থ
প্রধান না হয়ে অন্য অর্থ প্রধান পায় বা অন্য পদ প্রধান পায়, ঠিক আছে, অন্য অর্থ প্রধান হয়, অন্য অর্থ প্রধান হয় তাকে বহুব্রীহি সমাস বলে। কিরকম একটু খেয়াল করো, খুব সহজেই 80-20 এই শব্দটি একটু খেয়াল করো, হয়তোবা অনেকের কাছে অপরিচিত, কিন্তু আমি যদি একটু তোমাদেরকে অর্থটা বলে দেই তাহলে হয়তো তোমাদের কাছে পরিচিত মনে হইতে পারে। 20 মানে তো সকলেই বোঝো যে পয়জন, যে বিষ। আর 80 মানে দাঁত। 80 মানে কি? 80 অর্থ হলো দাঁত, আর 20 মানে তোমরা সকলেই জানো, তাই না? তখন খেয়াল করো, তাহলে তোমার 80-20 বলতে কি দাঁত বা বিষ কোনোটা বুঝাচ্ছে? না, দাঁত বা বিষ কোনোটাই বুঝায় নাই। বুঝাচ্ছে হলো 80-তে বিষ আছে এমন কোনো প্রাণী। তাহলে 80-তে বিষ কার থাকে? দাঁতে বিষ কার থাকে? সাপের থাকে। তাহলে দেখো, তোমার পূর্বপদ পরপদ বা এই সমস্যমান পদ কারো অর্থই প্রধান নয়, অন্য একটা অর্থ প্রধান হলো, সেটাকে আমরা বলছি হলো বহুব্রীহি সমাস। তাহলে ব্যাস বাক্য করলে কি হবে? 80-তে 20 জার। তাহলে 80-তে 20 সরি 80-তে 20 জার, ঠিক আছে। আবার একইভাবে খেয়াল করো বহুব্রীহি শব্দটি খেয়াল করো। বহুব্রীহি শব্দটি নিজেও বহুব্রীহি সমাস। কিভাবে? বহু মানে অনেক পূর্বপদ, ব্রীহি মানে ধান। তাহলে বহুব্রীহি দ্বারা কি আমরা অনেক ধান বুঝছি? না, অনেকও না, আবার ধানও না। অনেক ধান আছে এমন কোনো ব্যক্তি। বহুও না, ব্রীহিও না। তাহলে কি? বহুব্রীহি আছে এমন কোনো ব্যক্তি। তাহলে বহুব্রীহি যার বা বহুব্রীহি আছে যার এমন কাউকে বুঝাচ্ছে, কোনো ব্যক্তি। তাহলে এটা কাকে বুঝালো? এটা সাপকে বুঝালো। এটা কাউকে, কোনো একজন ব্যক্তিকে বুঝালো। তাহলে তোমার পূর্বপদ পরপদ কারো অর্থই প্রধান না হয়, যখন অন্য কোনো অর্থ প্রধান হয় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। আরো একটা উদাহরণ দেখো, গলায় গামছা। আচ্ছা, এখানে পূর্বপদ গলায়, পরপদ হলো গামছা। তো এখন খেয়াল করো, গলায় গামছা দ্বারা গলা বা গামছা এই দুইটির কাউকে বুঝায়? কাউকে বুঝায় না। তাহলে গলায় গামছা আছে এমন কোনো ব্যক্তি কার থাকে? শ্রমিকের থাকে। বা যদি বলা হয় মাথায় পাগড়ি, তাহলে মাথা বা পাগড়ি পূর্বপদ পরপদ কাউকেই বুঝাবে না। মাথায় পাগড়ি আছে এমন কোনো ব্যক্তি, কার মাথায় পাগড়ি থাকে? সাধারণত বরের মাথায় পাগড়ি থাকে। তাহলে পূর্বপদ পরপদ কাউকেই না বুঝিয়ে অন্য কোনো অর্থ যখন প্রধান হবে তখন সেটি বহুব্রীহি সমাস হয়। আর বিশেষ করে হিন্দু ধর্মের যে দেবতা বা দেবীদের নামগুলো রয়েছে, সেই নামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বহুব্রীহি সমাস হয়ে যায়। তো এখন দেখো, তোমাদের বারবার পরীক্ষা আসে এমন কিছু উদাহরণ আমরা একটু প্র্যাকটিস করি। তো দেখো, প্রথমে দেখতে পাচ্ছ বহুব্রীহি সমানাধিকরণ বহুব্রীহি। তোমাদেরকে স্পেসিফিক ভাবে সমানাধিকরণ বা ব্যাধিকরণ বা ব্যতিহার এভাবে না লিখলেও হবে, লিখতে পারলে ভালো। আচ্ছা, তো একটু খেয়াল করো সমানাধিকরণ বহুব্রীহি কিভাবে হইতে পারে। এটা হইতে পারে তোমার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটু খেয়াল করো, পূর্বপদ অ্যাডজেক্টিভ, পরপদ নাউনে হইতে পারে, আবার পূর্বপদ নাউন পরপদ অ্যাডজেক্টিভ এভাবেও হইতে পারে, ঠিক আছে। তো দেখো, নীলকণ্ঠ, নীল এখানে কি? অ্যাডজেক্টিভ। আর কণ্ঠ কি? কণ্ঠ হলো নাউন। দেখো, নীলাম্বর, নীল হলো এখানে অ্যাডজেক্টিভ, আর অম্বর হলো নাউন। লাল হলো তোমার অ্যাডজেক্টিভ, দালান হলো নাউন। এভাবে বহু হলো অ্যাডজেক্টিভ, ব্রীহি হলো নাউন। একইভাবে দেখো, আয়ত মানে টানা টানা চোখ যার, লোচনা মানে চোখ। নদী নাউন, মাতৃক এখানে মাতা যার অ্যাডজেক্টিভ আসে। মৎস্য হলো নাউন, গন্ধা হলো অ্যাডজেক্টিভ। দেখো, নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা নাউন প্লাস অ্যাডজেক্টিভ যে কোনো ভাবেই সমানাধিকরণ বহুব্রীহি সমাস হইতে পারে। তাহলে এখানে পূর্বপদ নীল, পরপদ কণ্ঠ। নীল এবং কণ্ঠ কাউকেই বুঝায় নাই। ব্যাস বাক্য যদি করি তাহলে নীল কণ্ঠ যার। তাহলে নীল কণ্ঠ যার। এখন নীল কণ্ঠ কার? নীলকণ্ঠ হলো দেবতা শিবের। কার? শিবের। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, পরীক্ষায় তোমাদের আবার লিখতে হবে না, ঠিক আছে। তাহলে শিবের। তাহলে কি সমাস? এটি হলো সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। তারপরে খেয়াল করো, নীলাম্বর, নীল অম্বর যার। তাহলে নীল অম্বর কার? নীল অম্বর বা নীল বস্ত্র হলো বলরামের। তাহলে নীল অম্বর যার, ঠিক আছে। তাহলে কার? বলরাম। সমানাধিকরণ বহুব্রীহি। তারপরে লাল দালান, তাহলে লাল দালান যার। তাহলে এখানে লাল বা দালান কাউকে বোঝানো হয়নি। তাহলে লাল দালান দ্বারা কি বোঝানো হয়? জেলখানা বোঝানো হয়, ঠিক আছে। তাহলে লাল দালান যার। তাহলে দেখো, পূর্বপদ পরপদ কারো অর্থই প্রধান নয়, এখানে প্রধান কি? অন্য কোনো একটা অর্থ চলে আসতেছে। তাহলে অন্য কোনো একটা অর্থ চলে আসলে সেটি কি হয়ে যাবে? বহুব্রীহি সমাস হয়ে যাবে। তাহলে বহুব্রীহি, তাহলে বহুব্রীহি যার বা বহুব্রীহি আছে যার এমন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে।
তাহলে এইটিও কি, এইটিও আমার বহুব্রীহি সমাস এবং সমানাধিকরণ বহুব্রীহি, কেননা অ্যাডজেক্টিভ প্লাস নাউনে হচ্ছে। আয়তলোচনা, তাহলে আয়তলোচন যার, মানে টানা টানা চোখ যার, টানা টানা চোখ কার বোঝানো হয়? দেবী দুর্গার। ঠিক আছে, তাহলে আয়তলোচনা কাকে বলা হয়? আয়তলোচনা বলা হয় হলো আয়তলোচন যার, কাকে বলা হয়? দেবী দুর্গাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এইটিও কি, এইটি হলো আমাদের সমানাধিকরণ বহুব্রীহি সমাস। তারপরে নদীমাতৃক, নদী মাতা যার, তাহলে নদীমাতৃক বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি আমাদের বাংলাদেশকে। ঠিক আছে, তাহলে আমাদের বাংলাদেশ, ব্র্যাকেটে এগুলো লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের পরীক্ষায় লিখতে হবে না। ঠিক আছে, জাস্ট বোঝো। তাহলে মৎস্যগন্ধা, মৎস্যের ন্যায় গন্ধ যার, তাহলে কি? মৎস্যের ন্যায় গন্ধ যার বা মৎস্যের বা তোমরা জাস্ট লিখতে পারো যে মৎস্যগন্ধ যার। তাহলে এই যে মৎস্যগন্ধ, এই মৎস্যের মতো গন্ধ হলো দেবী সত্যবতী। কার? হিন্দু ধর্মের একটা দেবী, সেই দেবীটার নাম হলো সত্যবতী, ব্যাসদেবের স্ত্রী। তাহলে সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে একটু খেয়াল করো, আমাদের পূর্বপদ পরপদ কার অর্থই প্রধান নয়, অন্য কোনো অর্থ যখন প্রধান তখন সেটি বহুব্রীহি সমাস। আর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা নাউন প্লাস অ্যাডজেক্টিভ এই ফরমেশনে হয় তাহলে সেটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। তো এখন আমরা দেখব, এখন আমরা খেয়াল করব ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। তো ব্যাধিকরণের ক্ষেত্রে আমার ব্যাপারটি কি? ব্যাপারটি হলো যে কোনো পদই বিশেষণ নয়। তাহলে পূর্বপদ পরপদ কোনো পদই বিশেষণ নয়। আমরা সমানাধিকরণে দেখলাম যে কোনো একটি পদ হলো বিশেষণ, কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখবো যে ব্যাধিকরণে কখনোই কোনো পদ বিশেষণ হবে না। তাহলে কোনো পদই বিশেষণ নয়, এই একটি কথা মাথায় রাখলেই হবে যে কোনো পদই বিশেষণ নয়। তাহলে কি? দুইটাই নাউন হইতে পারে, নাউন প্লাস নাউন। তাহলে এখানে আমাদের ব্যাপার কি? নাউন প্লাস নাউন। কিরকম দেখো, গজানন, তাহলে এখানে দুইটি শব্দ আছে, গজ এবং আনন। তাহলে দেখো গজ মানে কি? গজ মানে অনেকেই জানো, গজ মানে হলো হাতি, আর আনন মানে হলো মুখ। আনন মানে কি? আনন মানে মুখ। তাহলে এখানে পূর্বপদ গজ এবং পরপদ আনন, এই হাতি মুখ দুইটির কাউকে বুঝায়? কাউকে বুঝাবে না। এখানে বুঝাবে গজ আনন যার, মানে হাতির মতো মুখ যার। হাতির মতো মুখ কার? গণেশের। তাহলে এখানে অন্য একটা অর্থ চলে আসলো। তাহলে এখানে পূর্বপদ পরপদ কাউকেই বুঝালো না। তাহলে আমার এখানে কি হবে? গজ আনন যার, কাকে বুঝাচ্ছে? বুঝাচ্ছে হলো গণেশকে। তাহলে কি সমাস? এটি হলো ব্যাধিকরণ বহুব্রীহি। কেন ব্যাধিকরণ বহুব্রীহি? কারণ এর পূর্বপদ পরপদ কেউই বিশেষণ নয়, বা উভয় পদই বিশেষ্য। তারপর দেখো 80-20, ইতোমধ্যে একবার বুঝিয়ে দিয়েছি। 80-তে 20 যার, মানে দাঁতে 20 যার, কাকে বুঝায়? সাপকে বুঝায়। 80-তে 20 যার, কার কার দাঁতে 20? সাপের। তাহলে পূর্বপদ পরপদ কাউকেই বুঝায় নাই। বিনা পানি, তাহলে বিনা, বিন বলতে কি? বাদ্যযন্ত্র, আর পানি মানে হাত, যেটি মূর্ধন্যয় রস্যই, সেই পানি মানে হলো হাত। আর নর্মালি পানি মানে জল বা ওয়াটার আমরা বুঝি, যেটা দন্ত ন দিয়ে। তাহলে বিনা পানিতে যার, মানে বাদ্যযন্ত্র হাতে যার। তাহলে কার হাতে বাদ্যযন্ত্র থাকে? আমরা দেখে থাকি যে দেবী সরস্বতী, সরস্বতীর হাতে কি থাকে? বাদ্যযন্ত্র থাকে। এই জন্য দেবী সরস্বতীর আরেকটা নাম হলো বিনা পানি। তাহলে আমাদের ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে বিনা পানিতে যার। তাহলে কাকে বুঝাচ্ছে? দেবী সরস্বতীকে। এইটিও কি আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি। তারপর দেখো কথা সর্বস্ব, তাহলে কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব কার থাকে? পণ্ডিত, টিচার, শিক্ষক, তাদের কথা কি থাকে? সর্বস্ব, বা সব জায়গায় তারা কথা বলতে পারে, কোনো পণ্ডিত ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে কথা সর্বস্ব যার, তাহলে কোনো পণ্ডিতকে বুঝাচ্ছে বা কোনো মনীষীকে বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কি? ব্যাধিকরণ বহুব্রীহি। পদ্মনাভ, পদ্মনাভ মানে পদ্ম নাভিতে যার, কি বলা হচ্ছে? পদ্ম নাভিতে যার। কার নাভিতে পদ্ম থাকে? যারা জানো না তারা জেনে নাও যে বিষ্ণুর নাভিতে কি থাকে? পদ্ম থাকে। এই জন্য দেবতা বিষ্ণুকে পদ্মনাভ বলা হয়। ঠিক আছে, এই যে বললাম না যে হিন্দু দেবতা দেবীদের নামগুলো কি হয়? বহুব্রীহি সমাস হয়। যেহেতু এখানে পদ্ম এবং নাভ দুইটি হলো নাউন, পদ্ম এবং নাভ দুইটি নাউন, এগুলো কি? এগুলো দুইটি হলো নাউন। সেহেতু এগুলো কি? কোনো পদই বিশেষ্য নয়, সেহেতু এগুলো হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আর তোমরা যদি ব্যাধিকরণ না লিখতে পারো, শুধু বহুব্রীহি লিখলেও সমস্যা নেই। তারপর দেখো ব্যতিহার বহুব্রীহি সমাস, খুবই সহজ। যখন দুইটি পদ, পূর্বপদ এবং পরপদ, পারস্পরিক ক্রিয়া বিনিময় করবে। তাহলে পারস্পরিক ক্রিয়া বিনিময় কথাটির অর্থ কি? অর্থ হলো একই কাজ দুইজন মিলেমিশে করবে, তখন সেটিকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে এই কথাটি একটু মাথায় রাখবা যে পারস্পরিক ক্রিয়া বিনিময়, পারস্পরিক কি করবে? ক্রিয়া বিনিময় করবে। আর সহজ অর্থে যদি বলি যে দুইটি বিশেষ্য পদ থাকবে, প্রথম বিশেষ্য পদের সাথে আ যুক্ত থাকবে, এবং পরের যে বিশেষ্য পদ
তার সাথে হলো তোমার ই যুক্ত হবে, হয়ে যেই সমস্ত পদ গঠিত হয় সেগুলোই হলো ব্যতিহার বহুব্রীহি সমাস। কিরকম দেখো, কানা কানি, এখানে মূল শব্দ হলো কান, কান হলো একটি বিশেষ্য পদ, তাহলে কানের সাথে এখানে আ যুক্ত আছে, তারপরে আবার কানের সাথে এখানে ই যুক্ত আছে, কানা কানি, তাহলে দেখো বিশেষ্য যোগ আ যোগ বিশেষ্য যোগ ই, এইভাবে যে সমস্ত পদগুলো গঠিত সেগুলো ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে কানাকানির ব্যাস বাক্য কি হবে, কানে কানে যে কথা, কানে কানে যে কথা, তাহলে আমার কি সমাস, আমার ব্যতিহার বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস। তারপর দেখো চুলাচুলি, চুলাচুলি কারা করে, চুলাচুলি নিশ্চয় ছেলেরা করে না, কারা করে, মেয়েরা মারামারি করলে চুলাচুলি, চুল ধরে টানাটানি করে, তাই না? তাহলে দেখো চুলে চুলে যে লড়াই, কি বলা হচ্ছে, চুলে 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 যে লড়াই, কি বলা হচ্ছে, ব্যতিহার বহুব্রীহি। তারপরে দেখো গলাগলি, গলাগলি কি হচ্ছে, গলায় গলায় যে ভাব, গলায় গলায় যে ভাব বা পীড়িত বা খাতির, সেটিকে আমরা কি বলি, গলাগলি। তারপর চোখাচোখি, চোখে চোখে যে মিলন বা চোখে চোখে যে ক্রিয়া, সেটিকে বলা হয় চোখাচোখি। সবগুলো খেয়াল করো, আ আর ই, তাই না? তাহলে দেখো চোখাচোখি, চোখে চোখে যে ক্রিয়া বা মিলন, যেটা বলবো সেটা হবে, কোনো সমস্যা নাই। কোলাকুলি, কোলে কোলে যে মিলন, ঠিক আছে, কোলে কোলে যে মিলন, কি হলো, কোলাকুলি, ব্যতিহার বহুব্রীহি। খুবই সহজ ব্যতিহার বহুব্রীহি, তোমরা দেখলেই চিনতে পাবে যে আ এবং ই, মানে বিশেষ্য পদের সাথে কি থাকবে, আ এবং ই থাকবে। যেমন কানাকানি, চুলাচুলি, লাঠালাঠি, গালাগালি, চোখাচোখি, কোলাকুলি, অনেক হতে পারে, ধরাধরি, ঢলাঢলি, অনেক কিছুই হইতে পারে। আচ্ছা, তারপর দেখো মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। আচ্ছা, আমরা মধ্য পদলোপী কর্মধারয় সমাস করেছি একটু আগে, সেখানে আমরা দেখেছি যে ব্যাস বাক্যের মাঝখান থেকে পদ লোপ পায়, কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যের মাঝখান থেকে নয়, ব্যাস বাক্যের শেষ অংশ থেকে কিছু পদ লোপ পায়, সেটিকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। আমরা মাথায় রাখবো যে বহুব্রীহি মানেই অন্য কোনো পদ প্রধান হবে, এখানে পদ লোপ পাওয়ার যে ব্যাপারটা, কর্মধারয় লোপ পেয়েছে কিন্তু পরপদ প্রধান হয়েছে, কিন্তু এখানে কি হবে, অন্য একটি অর্থ চলে আসবে। তো যেহেতু এখানে ব্যাস বাক্যটি অনেক বড় হয় এবং শেষ অংশ থেকে পদ লোপ পায়, এই জন্য মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের আরেকটি নাম হলো ব্যাখ্যাত্মক বহুব্রীহি সমাস। কি বলা হচ্ছে, ব্যাখ্যাত্মক ব্যাখ্যাত্মক বহুব্রীহি সমাস। কিরকম দেখো, বিশেষ করে যে অনুষ্ঠানের নামগুলো আছে, বিশেষ করে যেই অনুষ্ঠানের নাম, বিভিন্ন অনুষ্ঠানের নামগুলো এই মধ্যপদলোপী বহুব্রীহি সমাস হয়ে থাকে। যেমন বৌভাত, তাহলে বৌভাত কি একটি অনুষ্ঠানের নাম, পূর্বপদ বউ, পরপদ ভাত, বউ এবং ভাত কাউকেই বুঝায়নি, বুঝাচ্ছে কাকে, একটি অনুষ্ঠানকে। ব্যাস বাক্য কিরকম হবে, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত অনুষ্ঠানে, ঠিক আছে, কি সমাস, আমাদের মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তাহলে দেখো এখানে আমার বাদ চলে গেল, কি একটু খেয়াল করো তো, এখানে আমার এই যে এতটুকু শেষ অংশ থেকে এতটুকু বাদ চলে গেল, তাহলে এই যে ব্যাখ্যাত্মক, আমার ব্যাস বাক্যের যে ব্যাখ্যা করলাম, সেই ব্যাখ্যাত্মকের শেষ অংশ থেকে অনেকটা অংশ লোপ পেল, সেজন্য কি বলা হচ্ছে, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। নামটা হওয়া উচিত ছিল শেষ পদলোপী, কিন্তু নাম হয়ে গেছে মধ্যপদলোপী। আচ্ছা, তারপর দেখো গায়ে হলুদ, একই ব্যাপার, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তারপরে জয়ন্তী, জয়ন্তী হলো জন্মতিথি উপলক্ষে যে অনুষ্ঠান, জন্মতিথি উপলক্ষে যে অনুষ্ঠান। তারপর দেখো হাতে খড়ি, মানে বাচ্চাদের যেই তোমার কি করা হয়, তোমার পড়ালেখার সূচনা করার জন্য কি করা হয়, যে অনুষ্ঠান করা হয়, সেটিকে বলা হয় হাতে খড়ি। তাহলে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। মুখে ভাত, তাহলে একই ব্যাপার, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। তার বিড়ালক্ষী, বিড়ালক্ষী হলো বিড়ালের ন্যায় অক্ষী যে নারীর, এরকম এই অক্ষী দিয়ে আরো অনেক কিছু আসতে পারে পরীক্ষায়, আসলে আশা করি তোমরা পারবা। আমি দু একটা বলে দিচ্ছি, বিড়ালের ন্যায় অক্ষী যে নারীর, এরকম আসতে পারে মৃগ নয়না, মৃগ মানে হরিণ, তাহলে মৃগের ন্যায় নয়ন যে নারীর। কমলাক্ষী, কমলের ন্যায় অক্ষী যে নারীর,
কমল মানে পদ্ম, পদ্মের ন্যায় চোখ যে নারীর, কমলাক্ষী। তাহলে কমলাক্ষী আসতে পারে, বিড়ালাক্ষী আসতে পারে, মৃগ নয়ন আসতে পারে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে একই, সবই হলো আমাদের এই মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তারপর দেখো নয় বহুব্রীহি সমাস। তোমরা একটু আগে নয় তৎপুরুষ সমাস করেছো, সেখানে জেনেছো যে নঅর্থক অব্যয়ের সাথে কোনো বিশেষ্য পদ যুক্ত হয়ে যদি পরপদ প্রধান হয়, পরের পদটি প্রধান, তখন সেটি নয় তৎপুরুষ হয়ে গেছে। আর নয় বহুব্রীহির ক্ষেত্রে নঅর্থক অব্যয় যুক্ত হবে। কি কি বলছিলাম বলতো? অ, অনা, অ, অনা, ব, বে, না, নি। হ্যাঁ, এই যে এই কয়টি অব্যয়? 6টি। অ, অনা, ব, বে, নানি বা বেবি নানি। ঠিক আছে, বেবি। তোমরা আদর করে গার্লফ্রেন্ডকে কি ডাকো? বেবি ডাকো, তাই না? তো সেই বেবি মনে করো, মনে রাখার সুবিধার্থে। ঠিক আছে, সেই মনে রাখার সুবিধার্থে তোমরা কি করবা? তোমরা অ, অনা, বেবি, তারপরে কি? নানি, মায়ের মা কি হয়? নানি। তাহলে দেখো 4টা একদম সহজে মনে থাকবে, বেবি আর নানি। ঠিক আছে, 4টা সহজে মনে থাকবে। আর অ, অনা, এই যে এই 6টা, এই 6টাতে শুরু হবে। এবং অবশ্যই বহুব্রীহি সমাস মানে কি? অন্য কোনো অর্থ প্রদান করবে, অন্য কোনো পদ প্রধান হবে। তো দেখো এখানে শুরুতে কি আছে? বে আছে, বে আছে, তাই না? বে আছে। আর তার, এখানে বে তার পরপদকে বুঝায় নাই। বে মানে নাই, বে মানে নাই এখানে, তাহলে পরপদকে বুঝায় নাই। হ্যাঁ, এখানে এই বে যে অব্যয়, সেটি হলো বা উপসর্গ, সেটি নেতিবাচক বা নঅর্থক, নাবোধক অর্থ প্রদান করে। তাহলে বে তার মানে নাই তার যার, নাই তার যার। তাহলে এখানে কি তার বুঝালো? তারের প্রাধান্য না, তারের প্রাধান্য না, অন্য একটি অর্থ চলে আসবে। তার নাই এমন কোনো বস্তুকে বুঝাবে, তার নাই এমন কোনো যন্ত্রকে বুঝাবে। কি হইতে পারে? কার তার নেই? বেতার বলা হয় কাকে? বলা হয় রেডিওকে। তাহলে দেখো পূর্বপদ পরপদ কাউকেই বুঝায় নাই, কাউকেই বুঝায় নাই। কি হয়ে গেছে? নেই তার যার। তাহলে কি হয়ে গেছে? কাকে বুঝাইছে? অন্য একটি অর্থ। সেটি কি? সেটি হলো রেডিও। পরীক্ষায় কিন্তু আমার ব্র্যাকেটে লিখতে হবে না, তোমাদের বুঝাই দেওয়ার জন্য লিখছি রেডিও। তাহলে আমার এটি কি? এটি হলো আমার নয় বহুব্রীহি সমাস। তারপর দেখো বেঈমান। তাহলে বেঈমান বলতে কি? এখানে ব্যক্তিকে বুঝাচ্ছে, নেই ইমান যার। তাহলে এমন কোন ব্যক্তি যার কি নাই? যার হলো ইমান নাই। তাহলে নেই ইমান যার কি বলা হচ্ছে? বেঈমান বলা হচ্ছে। তারপর দেখো বিশ্রী। তাহলে বিশ্রী যার মানে দেখতে সুন্দর নয়, শ্রী মানে চেহারা, তাহলে দেখতে খারাপ যে, বিশ্রী যার। ঠিক আছে, মানে নাই চেহারা যার বা দেখতে খারাপ যে, তাকে বোঝানো হচ্ছে। তাহলে কি? নেতিবাচক অব্যয় দিয়ে শুরু এবং পরপদ বুঝায়নি, অন্য কোনো একটি অর্থ প্রদান করতেছে। বিধবা, খেয়াল করো, বি হইয়াছে ধবজার। খুব একটা বেশি আসে না এগুলো। বি হইয়াছে ধবজার, এই ধব মানে স্বামী। ঠিক আছে, স্বামী। তাহলে বি মানে হলো কি? বি মানে বিগত হইয়াছে, বিগত হইয়াছে ধবজার, মানে যার স্বামী মারা গেছে তাকেই বলা হচ্ছিল বিধবা। একজন ব্যক্তি, একজন ব্যক্তিকে বুঝাচ্ছে। তাহলে দেখো এখানে ধব মানে কিন্তু স্বামী। তাহলে বিধবা মানে কি স্বামীকে বুঝায়? না, স্বামীকে বুঝায় না, পরপদের অর্থ প্রধান নয়, এখানে অন্য কোনো অর্থ প্রধান। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো নীলাজ, নাই লাজ্জার বা নেই লজ্জা যার। তাহলে এখানে ব্যক্তিকে বুঝাচ্ছে, ব্যক্তি। তারপর দেখো নির্দয়, নাই দয়া যার বা নেই দয়া যার, ব্যক্তিকে বুঝাচ্ছে। তারপর নির্বোধ, একইভাবে নাই বোধ যার, বেহুশ, নাই হুশ যার। সবই কি এগুলো? অন্য একটি অর্থ বা অন্য কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে। এখানে হুশ, বোধ, দয়া, লজ্জা, স্বামী, চেহারা, ইমান, তার, পরপদ কাউকেই বুঝায় নাই। কিন্তু নয় তৎপুরুষের ক্ষেত্রে কি হয়েছিল? পরপদের অর্থে প্রাধান্য ছিল, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো অলুক সমাস। অলুক সমাসে আমরা কাকে বলবো? অলুক সমাস সেগুলোই যেগুলো থেকে কি হবে না? বিভক্তি লোপ পাবে না। তাহলে দেখো এই যে মাথা, এখানে অন্তস্থ আছে, গলায় অন্তস্থ, নাকে এখানে এ আছে, কাঁখে এখানে এ আছে, পায়ে এখানে এ আছে, কানে এখানে এ আছে। তাহলে যেই সমাসের কি হবে? যেই সমাসের পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে না এবং অন্য কোনো অর্থ প্রধান হবে, অন্য কোনো অর্থ প্রধান, অর্থাৎ পূর্বপদ পরপদ কারো অর্থেরই প্রাধান্য থাকবে না, অন্য একটি অর্থ প্রধান, তাকেই বলা হবে হলো অলুক বহুব্রীহি সমাস। কিরকম দেখো, মাথায় পাগড়ি। তাহলে মাথায় পাগড়ি যার, এখানে মাথা বা পাগড়ি কাউকেই বুঝায় নাই, বুঝাচ্ছে হলো মাথায় পাগড়ি আছে এমন কোনো ব্যক্তিকে। তাহলে মাথায় পাগড়ি যার, কার মাথায় পাগড়ি থাকে বলতো? বরের মাথায় পাগড়ি থাকে। তাহলে আমরা এটি কি? অলুক বহুব্রীহি সমাস। তারপরে গলায় গামছা যার। তাহলে গলায় গামছা কার থাকে বলতো? গলায় গামছা সাধারণত থাকে হলো কার? তোমার শ্রমিকের থাকে, শ্রমিক যারা কাজ করে বা দিন মজুর। তারপর দেখো নাকে চশমা কার থাকে? শিক্ষকের থাকে, ডাক্তারের থাকে। তাহলে নাক চশমা কাউকে বুঝায় নাই, নাকে চশমা আছে এমন কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে। কাকে কলসি কার থাকে? গ্রাম্যবধূ। কাকে কলসি যার। পায়ে বেরি কার থাকে? পায়ে বেরি থাকে হলো তোমার আসামি। ঠিক আছে, তাহলে পায়ে বেরি যার। কানে খাটু, কানে খাটুকে যে বধির, যে কানে কম শোনে। একই ব্যাপার, একইভাবে ব্যাস বাক্য, একইভাবে এগুলো
ওলুক বহুব্রী সমাস। আরো হইতে পারে মাথায় ছাতা, মাথায় ছাতা কার থাকে? ঘটকের। তাহলে মাথা এবং ছাতা কাউকে বুঝায় নাই, বুঝাচ্ছে হলো ঘটককে। তারপর দেখো সংখ্যাবাচক বহুব্রী সমাস, এইটার সাথে তোমাদের যেন দ্বিগু সমাসে দ্বন্দ্ব না লাগে মাথায় রাখবা, কারণ দ্বিগু সমাসে পরপদ প্রধান, দ্বিতক সমান পরপদ প্রধান, দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারয় সবসময় পরপদ প্রধান। কিন্তু বহুব্রী মানে কি? বহুব্রী মানে অন্যপদ প্রধান। শুধু মাথায় এটা রাখতে হবে, বহুব্রী মানে অন্যপদ প্রধান। তাহলে সামনে সংখ্যা থাকতেই পারে, সামনে সংখ্যা থাকলেই যে দ্বিগু হবে ব্যাপারটি এরকম না। তখন আমরা আবার দেখব যে অর্থটা কি দিচ্ছে। যদি অর্থটা পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে দ্বিগু সমাস, যদি পরপদের অর্থ প্রাধান্য না পায়, অন্য কোনো অর্থ চলে আসে, তাহলে সেটি হবে হলো বহুব্রী সমাস। কিরকম দেখো 10 ভুজা, তাহলে দেখো 10 ভুজা, তাহলে 10 ভুজ যার, 10 ভুজ আছে যার, বা 10 ভুজ যার। এই ভুজ মানে কি? ভুজ মানে হলো বাহু। তাহলে 10 বাহু বা 10 হাত যার। তাহলে এখানে কি 10টি হাতকে বুঝাচ্ছে? 10টি হাতকে বুঝায় নাই, এখানে বুঝাচ্ছে কি? এখানে বুঝাচ্ছে হলো দেবী দুর্গাকে। দুর্গার হলো 10টি হাত আছে। তাহলে দেখো এখানে তোমার যদিও সামনে সংখ্যা আছে, কিন্তু অর্থ কি? অর্থ হলো অন্য কোনো পদ প্রধান। তো এই জন্য এটি কি? এই জন্য এটি হলো সংখ্যা। দেখো দুনলা, এখানে দুর সামনে কি আছে? সংখ্যা আছে। চৌচালার সামনে চৌ মানে 4 সংখ্যা, তেপায়া তে মানে 3 সংখ্যা, দশানন 10 মানে সংখ্যা, 10 র 10 সংখ্যা, সে মানে 3 সংখ্যা, চৌ 4 সংখ্যা, সবগুলো সামনে সংখ্যা আছে। তাহলে সংখ্যা মানে যে দ্বিগু সমাস, এটি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সংখ্যা থাকলে কি হইতে পারে? সংখ্যাবাচক বহুব্রীও হইতে পারে। সেক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? অর্থের প্রাধান্য কার আছে। যদি পরপদের অর্থের প্রাধান্য থাকে এবং সমাহার বা সমষ্টি বুঝায় তাহলে দ্বিগু সমাস, আর যদি অন্য কোনো অর্থের প্রাধান্য চলে আসে তাহলে সংখ্যাবাচক বহুব্রী সমাস। দেখো দুনলা, তাহলে দু নল যার, তাহলে দু বা 2 নল যার, 2 নল যার। এবং 2 নল কার বলতো? 2 নল থাকে হলো শর্টগানের। কার? শর্টগান বা গুলি বা বন্দুকের। ঠিক আছে, তাহলে কি সমাস? আমাদের সংখ্যাবাচক বহুব্রী সমাস। চৌচালা, তাহলে চৌচাল যার বা 4 চাল যার। 4 চাল কার বলতো? 4 চাল হলো, 4 চাল কার? ঘর বা বাড়ি। ঠিক আছে, বাড়ি বা ঘরের 4 চাল থাকে। তেপায়া, তাহলে 3 পা যার, তাহলে 3 পা কার বলতো? 3 পা হলো তোমার টুল বা চৌকির। তাহলে কি বুঝাচ্ছে? অন্য অর্থ বুঝাচ্ছে। 10 আনন, তাহলে 10 আনন যার। 10টি আনন বা 10টি মুখ বা মাথা কার বলতো? 10টি আনন হলো রাবণের। কার? রাবণের। তাহলে দেখো এখানে পূর্বপদ পরপদ কাউকে বুঝায়নি, সমাহার বা সমষ্টিও বুঝায়নি। দশরথ, 10 দিকে রথ চলে যার। তাহলে দশরথ কাকে বলা হচ্ছে? দশরথ বলা হচ্ছে হলো তোমার রাম লক্ষণের বাবাকে, রাম লক্ষণের বাবাকে। ঠিক আছে, রামের পিতা, রামের পিতা। তারপর দেখো সেতার, সেতার হলো সে তার যার, সে মানে 3 বা 3 তার যার। 3 তার কি কাকে বোঝাচ্ছে? একটি বাদ্যযন্ত্র। কাকে? বাদ্যযন্ত্র। ঠিক আছে, তাহলে এটি কি সমাস? আমাদের সংখ্যাবাচক বহুব্রী সমাস। চৌকাঠ, তাহলে চৌকাঠ যার, তাহলে চৌকাঠ কি? আমাদের দরজার পাল্লা। চৌকাঠ যার, তাহলে আমাদের দরজার পাল্লাকে বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটিও কিন্তু 4 কাঠের সমাহার বুঝায়নি। ঠিক আছে, তাহলে চৌকাঠ আছে এমন কোনো ফ্রেমকে বুঝাচ্ছে, তাহলে আমাদের দরজার পাল্লাকে বুঝাচ্ছে। এই হলো সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাসের পার্থক্য। আশা করি তোমরা ধরতে পেরেছো। তারপর দেখো এই 5টি তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস, এই পাঁচটি অবশ্যই ব্যাস বাক্য সহকারে মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় জাস্ট বহুব্রী লিখলেও হবে, নিপাতনে না লিখলেও চলবে। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। জীবন মৃত, জীবিত থেকেও যে মৃত। অন্তরীপ, অন্তর্গত অপজার। দ্বীপ, 2 দিকে অপজার। আর নরপশু, নরাকারের পশু। ঠিক আছে, আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে। তোমরা এই ক্লাসের মধ্যেই সবকিছু কমন পাবে ইনশাল্লাহ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।